ওকে, বিসমিল্লাহ। দেখেন, আমরা আজকে বেসিকের 3 নাম্বার ক্লাসে আছি। সো আজকে আমরা একটা মূলত সফটওয়্যার শিখবো, একটা সফটওয়্যারের ব্যবহার শিখবো। এখন এই সফটওয়্যারের ব্যবহার শিখতে যে একটা কথা বলা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টুডেন্টদের টেন্ডেন্সি থাকে যে দেখেন একটা সফটওয়্যার যদি আমি শিখাইতে চাই, তাহলে ওই সফটওয়্যার সঙ্গত কিছু উদাহরণ আমাকে নিয়ে আসতে হবে, কিছু এক্সাম্পল আমাকে দেখাইতে হবে। ওই এক্সাম্পলের মাধ্যমে মূলত আমরা মেইন যে জিনিসটা শিখতে চাচ্ছি বা শিখাইতে চাচ্ছি সেই জিনিসটা আমরা শিখবো। তো স্টুডেন্টের টেন্ডেন্সি থাকে ওই উদাহরণটা অ্যাকচুয়ালি কীভাবে শেখা যায়। আমাদের টেন্ডেন্সি এটা হওয়া উচিত না। যেমন ছোটোবেলায় আমরা সংজ্ঞা পড়তাম, ওই সংজ্ঞাকে ভালো মতো বোঝার জন্য কিছু উদাহরণ থাকতো, ঠিক কিনা? সো আমরা যদি সংজ্ঞাটা ভালো মতো বুঝতে পারি, উদাহরণ তো আমরা নিজেরাও কি করতে পারতাম, বানাতে পারতাম। কিন্তু কেউ যদি শুধুমাত্র উদাহরণ মুখস্থ করে পরীক্ষার হলে যায়, সম্ভব না কিন্তু, ঠিক কিনা? সিমিলারভাবে আজকে আমরা একটা সফটওয়্যার শিখবো, ওই সফটওয়্যার শেখার জন্য একটা উদাহরণকে আমরা নিয়ে আসবো, একটা ডিজাইনকে আমরা নিয়ে আসবো, ওই ডিজাইন করার মাধ্যমে আমরা সফটওয়্যারের ব্যবহারটা শিখবো। এখন এক্ষেত্রে আমাদের দুইটা লাভ আছে। কি লাভ? একে তো আমরা সফটওয়্যারের ব্যবহার শিখে গেলাম, এবং দ্বিতীয়ত ওই ডিজাইনটা কিভাবে করতে হয়, ওই ডিজাইনে অ্যাকচুয়ালি কি কি থাকে, কেমন কালার দিলে ডিজাইনগুলো সুন্দর হয়, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখে যাব। বুঝতে পারছি? আজকে আমরা যে সফটওয়্যার শিখবো এটার নাম হচ্ছে ওয়ার্ড। সো ওয়ার্ডের জন্য আপনাকে স্টার্ট মেনুতে আসতে হবে। যদি আপনি পিন করে আগে থেকে রেখে থাকেন তাহলে আপনার এখানে চলে আসবে, যদি না থাকে ওয়ার্ড লিখে যদি সার্চ করেন চলে আসবে। এটা লাগবে না। ওয়ার্ড, ওকে। ওয়ার্ড সফটওয়্যার ওপেন হওয়ার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আমার ডার্ক মুডে দেওয়া যেহেতু, এজন্য আমার ডার্ক আসছে। আমি দেখি এটা লাইট মুডে করা যায় কিনা। লাইট মুডে করবো না ডার্ক মুডেই ঠিক আছে? ডার্কই হলো। লাইট মুড দিলে চোখে বাড়ি লাগবে, তাই না? যদি ক্লাসে কেউ ঘুমান তাহলে কিন্তু লাইট মুড দিয়ে দিব, ঠিক আছে? অন্ধকারে ঘুমাইতে খুব ভালো লাগে, তাই না? ঠান্ডার ভিতরে সো ঘুমানো যাবে না ক্লাসে। না, এসি তো দিয়ে দিছি, গরম লাগার তো কথা না। না, এসির পাওয়ার কম না, অ্যাকচুয়ালি মানুষ বেশি। আর একটা প্রবলেম হচ্ছে যে আপনার মানে যারা মাঝখানে বসছে ওদের অবস্থা একটু পরে খারাপ হয়ে যাবে। সো যারা পিছনে বসছেন আপনারা যেটা করতে পারেন, যদি বেশি অসুবিধা হয় আপনারা একটু সুইচ করে নিতে পারেন, ঠিক আছে? এটা হইতে পারে আর কি, একটু অ্যাডজাস্ট করে নেন, হয়ে যাবে। আর ক্লাস শেষে আপনারা হচ্ছে ইয়া করে যান, ইনফরমেশন ডেস্কে জানিয়ে যাবেন আপনাদের প্রবলেম। কারণ আপনারা যদি আপনাদের অসুবিধাগুলো না জানান, এটা আসলে আমরা কিভাবে সলভ করব, ঠিক কিনা? সো আপনাদের জানাইতে হবে, একটু জানায় যায় আর কি। আমিও বলে দিয়েছি, বাট আপনাদেরকেও তো জিনিসটা বলতে হবে। আমি বলার আপনারা বলা তো এক না। যেখানে ছিলাম এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি। প্রথমটাকে বলা হলো টেমপ্লেট। এগুলোকে আমরা টেমপ্লেট বলতেছি। টেমপ্লেটের কাজটা কি? টেমপ্লেট মানে হচ্ছে ডিজাইনটা আগে থেকে রেডি করাই আছে, শুধু ওই ডিজাইনটা ওপেন করে হয়তো তারিখটা একটু চেঞ্জ করে দিলাম, নাম্বারটা চেঞ্জ করে দিলাম, নামটা একটু চেঞ্জ করে দিলাম, এটাকে আমরা বলতেছি টেমপ্লেট। এখন এই টেমপ্লেট ব্যবহার করার একটা সুবিধা এবং একটা অসুবিধা আছে। সুবিধা হচ্ছে যে অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করা যায়, কারণ ডিজাইন তো রেডি করাই, শুধু তারিখটা চেঞ্জ করে দিলাম, নাম্বারটা চেঞ্জ করে দিলাম, হয়ে গেল। কিন্তু প্রবলেম হলো ওই টেমপ্লেটটা রেডি কিভাবে করতে হয়, ওই ডিজাইনটা কিভাবে রেডি করতে হয়, ওই জিনিসটা আমরা শিখতে পারবো না। এটা হলো প্রথম জিনিস, এটা হলো টেমপ্লেটের ব্যবহার। আরেকটা হচ্ছে রিসেন্ট। রিসেন্টে কি থাকে? রিসেন্ট হচ্ছে আমরা রিসেন্টলি ওয়ার্ড দিয়ে যদি কোনো ডিজাইন করে থাকি বা ওয়ার্ড দিয়ে কোনো কাজ করে থাকি, ওই কাজগুলো রিসেন্টে থাকে। স্যার আমার তো রিসেন্টে কিছু নাই, তার মানে আপনি রিসেন্টে হয়তো কোনো কাজ করেন নাই, যার কারণে ওইখানে নাই। যদি করা থাকতো তাহলে হয়তো 2-3টা বা 4-5টা যে কয়টাই করেন না কেন ওই জিনিসগুলো লিস্ট আকারে চলে আসবে। সো আমরা কি করব? আমরা টেমপ্লেট নিয়ে কাজ করব না, কারণ টেমপ্লেট নিয়ে কাজ করলে আমরা অ্যাকচুয়ালি যে কাজটা করতে চাই, ওয়ার্ডটা শিখতে চাই, ওই শেখার জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি হবে না। সো আমরা কাজ করব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি ক্লিক করলাম, আমার এরকম একটা পেজ চলে আসলো। যদি আপনি লাইট মোড ব্যবহার করেন, মানে আমার তো এখন ডার্ক মোড করা, সো যদি আপনি লাইট মোড করেন তখন দেখবেন যে আমার পেজটা কালো আসছে, কিন্তু এই পেজটা তখন কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে, সাদা কালার আসবে। আমার মনে হয় যে জিনিসটা সাদা করলেই ভালো হবে। ডিসপ্লেতে আসি, ডিসপ্লে হয়ে গেল, এখানে পার্সোনালাইজেশন, ব্যাকগ্রাউন্ড, থিম, সুন্দর, এই তো এরকম আসবে আপনাদের। আচ্ছা,
তো আপনাদের যেরকম আসবে এরকম দেখাইলে ভালো, নাইলে হচ্ছে পরে প্রবলেম আছে, স্যার আপনি ক্লাসে যেমনি দেখাইছেন আমার তো এরকম আসে না, পরে কান্নাকাটি শুরু করে। তো আমি চাই না আপনারা কান্নাকাটি করেন। আচ্ছা, এবার দেখেন এরকম সাদা একটা পেজ আসলো। এখন এই সাদা পেজে অ্যাকচুয়ালি আমরা কি করব, আজকে আমরা মূলত একটা ডিজাইন দেখব। ওই ডিজাইনটার নাম হচ্ছে রেজিউমি ডিজাইন। রেজিউমি তো চিনি আমরা, তাই না? রেজিউমি ডিজাইন, এখানে আসি। ওপেন ইমেজ, এরকম একটা ডিজাইন আমরা শিখব, রেজিউমি বলি আমরা। সো রেজিউমি জিনিসটা কি? রেজিউমি হচ্ছে আপনার যখন আমরা কোনো অ্যাকচুয়ালি জব অ্যাপ্লাই করি, জব অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের কাছে চায় যে কোনো রেজিউমি দেওয়ার জন্য আমার ওইখানে কী কী দেওয়া থাকবে, আমার আগে কয়টা কোম্পানিতে কাজ করেছি, আমার কী কী এক্সপিরিয়েন্স আছে, পড়াশোনা কী কী স্কিল আছে, এই জিনিসগুলো মূলত থাকে। এখন এই রেজিউমিকে অনেকে সিভির সাথে তুলনা করে ফেলে যে রেজিউমি আর সিভি তো একই জিনিস। না, রেজিউমি আর সিভি এক জিনিস না। রেজিউমি কয়েকটা ক্যাটাগরি আছে। রেজিউমি হয় হচ্ছে এক পেজের মধ্যে সকল ইনফরমেশনগুলো রেডি করতে হয়। আর সিভি কিছু কিছু ক্ষেত্রে 2 পেজ 3 পেজ যেতে পারে, সেটা আলাদা হিসাব। কিন্তু সিভি আর রেজিউমির মধ্যে আরেকটা পার্থক্য আছে। রেজিউমিতে কখনো পার্সোনাল ইনফরমেশন থাকে না, সিভিতে পার্সোনাল ইনফরমেশন থাকে। সিভিতে থাকে হচ্ছে কি থাকে, ব্লাড গ্রুপ কি, বাপের নাম কি, বাড়ি কই, বিবাহিত না অবিবাহিত, তারপর গ্রামের বাড়ি কই, এই জিনিসগুলো সিভিতে থাকে। রেজিউমিতে কখনো এই জিনিসগুলো থাকে না। রেজিউমিতে থাকে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন এক্সপিরিয়েন্স, স্কিল, এই জিনিসগুলো থাকে। তার কারণ হচ্ছে যখন কেউ জব অ্যাপ্লাই করে বা কোম্পানি যখন কাউকে জব দেয়, তখন কি সে বিবাহিত না অবিবাহিত এটা দেখে জব দিবে? ওর বাপের নাম দেখে জব দিবে না। সো এজন্য রেজিউমিতে আমরা এই সকল জিনিসগুলো রাখি না। এখন একটা জিনিস দেখেন, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনের জন্যই আসছি, তাই না? আচ্ছা, এখন আমি চাচ্ছি, আমাদের কিন্তু এখনও গ্রাফিক ডিজাইনের ক্লাস শুরু হয় নাই, আমাদের কিন্তু এখনও বেসিক কম্পিউটার চলতেছে। বেসিকের আরও দুইটা না 3টা ক্লাস বাকি আছে আমাদের, ঠিক আছে? সো বেসিকের অবস্থায়ও আমি চাচ্ছি যে আমি আপনাদেরকে কিছু কিছু অল্প অল্প করে ডিজাইনের কিছু জিনিস যদি দেখাই, তাহলে ডিজাইনে যখন আমরা যাব তখন আমাদের জিনিসগুলো বুঝতে ইজি হবে, ঠিক কি না? সো আমি চেষ্টা করব বেসিক লেভেলেই যেহেতু আমরা আছি, ওই বেসিক লেভেল থেকে যতটুকু ডিজাইনের নলেজ আপনাদের সাথে শেয়ার করা যায় সেটা শেয়ার করতে। এতে করে যেটা হবে, যখন আমরা ডিজাইন পার্টটাতে যাব তখন আমাদের জন্য ডিজাইনগুলো বুঝতে ইজি হবে, ঠিক আছে? প্রথম কথা, যখন আমরা কোনো জিনিস ডিজাইন করি, আমরা আগেই ডিজাইন করতে বসি না। আমরা কি করি, আমরা আগে একটু গুগলে সার্চ করি যে আমরা কি ডিজাইন করব। ওইটা লিখে সার্চ করলে কি হয়, আমরা একটু আইডিয়া পাই। কারণ আইডিয়া না পাইলে আমরা ডিজাইন করতে পারবো না। আপনি যদি জীবনে কোনোদিনও লবণ জিনিসটা টেস্ট না করেন, আপনি খাবার খাওয়ার পরে বুঝবেন না যে লবণ আছে কি নাই, কারণ আপনি লবণ জিনিসটার মানেই জানেন না। আপনি যদি চিনি জীবনে কোনোদিন না খান, আপনি বুঝবেন না যে একটা জিনিস খাওয়ার পর এটা মিষ্টি না এটা হচ্ছে মিষ্টি ছাড়া কেমন লাগে, ঠিক কিনা? সিমিলারভাবে যখন আমরা কোনো জিনিস ডিজাইন করব, আমরা যদি আইডিয়াই না থাকে, আইডিয়াই যদি না নেই, তাহলে আমরা ডিজাইন করতে পারবো না। সো আমরা অ্যাকচুয়ালি কিসের আইডিয়া নিব? অনেক কিছুর আইডিয়া নিতে পারি। যেমন আমি এখানে কয়েকটা রেজিউমি ওপেন করি। লেটস সে আমি এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এইটা, 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 সবগুলো রেজিউমি ওপেন করার পরে একটা জিনিস কিন্তু কমন। কি জিনিস? সবগুলা ইনফরমেশন একটা পেজে আছে, তাই না? এটাতে যদি আসি, দেখেন সব ইনফরমেশন এক পেজে, সব ইনফরমেশন এক পেজে, সব ইনফরমেশন এক পেজে, এটাতেও সেম। তার মানে আমরা এটা আইডিয়া পাইলাম যে রেজিউম ডিজাইন করার জন্য কি হয়, এক পেজে ডিজাইন হয়। এখন এই এক পেজের সাইজটা কত? এক পেজের সাইজটা কত হইতে পারে আনুমানিক বলেন তো? A4 হইতে পারে। তাহলে আমরা দেখি ওয়ার্ডে কিভাবে A4 সাইজ নিতে হয়। তাহলে ওয়ার্ডে আসবো, লেআউটে আসবো, কারো কারো ক্ষেত্রে এখানে লেখা থাকতে পারে পেজ লেআউট। লেআউটে এসে আমি বলবো হচ্ছে সাইজ। দেখেন তো এখানে A4 পাওয়া যায় কিনা? আছে। তাহলে আমরা এখান থেকে A4 এ যদি ক্লিক করি, আমার পেজের সাইজটা কি হয়ে যাবে? A4 হয়ে যাবে। ভালো কথা, আমি সাইজের আইডিয়া পাইলাম। চলেন আরেকটু দেখি। আমরা যখন এখানে ডিজাইনগুলো দেখতেছি, এই যে অ্যাবাউট মি লেখা বা অস্টিন ব্রনসন তার নামটা লেখা বা নিচের ইনফরমেশনগুলো লেখা, এই জিনিসগুলা কি একদম কর্নারে লাগিয়ে দেওয়া? লাগিয়ে দেওয়া না। আচ্ছা স্যার, এটা তো খালি একটা ডিজাইন, চলেন তো আরও দেখি। এখানে ইনফরমেশনগুলো কি লাগায় দেওয়া? চলেন আরও দেখি তো, এখানে ইনফরমেশনগুলো লাগায় দেওয়া।
এই ইনফরমেশন লাগায় দেওয়া নেই, চারপাশে একটা জায়গা খালি আছে, এই খালি জায়গাটাকে আমরা কি বলি? মার্জিন বলি বা স্পেস বলি, তাই না? মার্জিনও বলা যায়, স্পেসও বলা যায়। তার মানে আমরা এই ডিসিশনে আসতে পারলাম ডিজাইনগুলো আইডিয়া নিয়ে দেখে যে আমরাও যদি ডিজাইন করতে যাই আমাদেরও মার্জিন লাগবে কি না? লাগবে। তাহলে এবার আসি ওয়ার্ডে কিভাবে মার্জিন নিতে হয়। লেআউটে আসবো, মার্জিনে আসবো, কত মার্জিন নিতে চাই এখান থেকে আমরা নিতে পারবো। এখন আমি চাচ্ছি 1/2 ইঞ্চি মার্জিন নিতে, তাহলে এইখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে? চারপাশে মার্জিনটা সেম ভাবে চলে আসবে, 1/2 ইঞ্চি চলে আসবে। কিন্তু আপনি চাচ্ছেন যে না স্যার, আমার মার্জিন দরকার বাম পাশে 1 ইঞ্চি, ডান পাশে 1/2 ইঞ্চি, উপরে 2.5 ইঞ্চি, নিচে 3.5 ইঞ্চি, মানে এক এক জায়গায় এক এক রকম। তার মানে তখন আর এখান থেকে কাজ করা যাবে না, তখন আমাকে কাস্টম মার্জিনে আসতে হবে। কাস্টম মার্জিনে এসে তখন আপনি আপনার মনের ইচ্ছা মতো যতটুকু মার্জিন নিতে চান সেটা নিতে পারবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, মার্জিন কি আমরা যেখানে ইচ্ছা সেখানে আলাদা আলাদা করে নিতে পারি না মার্জিন চারপাশে সেম হয়? সেম হয় না? সেম হয়। তাহলে আমরাও এখান থেকে যখন মার্জিনটা নিব আমরাও তাহলে সেম মার্জিনটা নেই। আমি লেটস সে 1/2 ইঞ্চি যদি মার্জিন নেই, তাহলে চারপাশে আমার 1/2 ইঞ্চি মার্জিন অ্যাপ্লাই হইল। মার্জিনটা আসলেই অ্যাপ্লাই হয়েছে কিনা দেখা দরকার কিনা? তো এই জন্য আমরা আসতে পারি হচ্ছে ভিউ, ভিউতে এসে আসবো রুলার। এই রুলারের পাশে যদি টিক চিহ্ন দেওয়া থাকে এরকম একটা রুলার আমাদের আসবে। অনেকের রুলার আসবে না, তখন অনেকে কান্নাকাটি করবে, স্যার আমার তো রুলার আসে না। সো কান্নাকাটি না করে কি করবেন? ভিউতে আসবেন। ভিউতে এসে রুলার যদি অফ করা থাকে তাহলে দেখা যাবে না, রুলার যদি অন করা থাকে তাহলে দেখা যাবে। এবার রুলার আনার পরে এখানে একটা স্লাইড আছে, এই স্লাইডে আমি যদি ক্লিক করি দেখেন তো একটা লাইন আসলো, মানে মার্জিন অ্যাপ্লাই হয়েছে ডানে, সরি বাম পাশে। ডান পাশে যদি দেখি অ্যাপ্লাই হইলো, ডানে বামে হইলো। উপরে নিচে দেখার জন্য সাইডে আসি, উপরে অ্যাপ্লাই হয়েছে, স্ক্রল করে নিচের দিকে আসি, নিচে অ্যাপ্লাই হইলো। তার মানে মার্জিন আমার অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয়েছে। এবার আমরা অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি? আমরা রেজুমি ডিজাইন করব। এখন ডিজাইন করার জন্য আমার সাইজ হইলো, আমি মার্জিন নিয়ে নিয়েছি। এবার আমার দরকার কন্টেন্ট, যে আমরা কি কন্টেন্ট নিয়ে ডিজাইনগুলো করব বা কি কি ইনফরমেশন অ্যাকচুয়ালি আমার এখানে থাকবে। সো আমরা একটা কাজ করি, আমরা নিজের মতো করে যেহেতু বানাবো আমরা ইনফরমেশনগুলো আগে লিখি, তারপর ওই ইনফরমেশনগুলোকে আমরা সাজানোর মাধ্যমে একটা রেজুমি ডিজাইন করব। বুঝতে পারছি? তাহলে একটা রেজুমিতে যখন আমরা আসি প্রথমেই কি থাকে বলেন তো? নাম থাকে। একটা রেজুমি যখন আমার হাতে আসে তখন আমরা প্রথমে কি দেখি? তার নাম দেখি। তাহলে আমরা একটা নাম নিতে পারি। কি নাম লিখবো আমরা? আপনার নাম কি? কি নাম? মাহাদি খান। তাহলে চলো আমরা লিখি মাহদি খান। আগে পিছনে কিছু নাই, এমডি মাহাদি খান, এমডি মাহাদি হাসান খান। তাহলে এমডি ডট মাহাদি খান না লিখে আমি হাসানটা লিখি। হ্যাঁ, সমস্যা হবে? আচ্ছা ঠিক আছে, ওকে। সো মাহাদি সাহেবের নাম আমি লিখলাম এবং মনে করেন আমি ওনাকে একটা ডেজিগনেশন দিলাম, একটা পদবি। আচ্ছা, এরপরে কি থাকতে পারে? কন্ট্যাক্ট ইনফো থাকতে পারে, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। আমরা এখান থেকে দিতে পারি কন্ট্যাক্ট ইনফোতে এসে আমরা বলতে পারি হচ্ছে যে নাম্বার, তারপর অ্যাড্রেস, তারপর হচ্ছে ইমেল। ঠিক আছে, আর কি কি দেওয়া যায় এখানে? আমরা যদি একটু দেখি, অ্যাবাউট মি দিয়ে 2-3 লাইনের কথা লেখা আছে, তাই না? এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে নিজের সম্পর্কে 2-3 লাইন বলা। তাহলে আমিও এখানে লিখি অ্যাবাউট মি। এখন চিন্তা করেন, আমি যদি মাহাদি সাহেবকে এখন জিজ্ঞাসা করি আপনার সম্পর্কে 2-3 লাইন বলেন, সে 2 মিনিট ভাববে, 3 মিনিট ধরে বলবে, আমি আরও 2 মিনিট ধরে লিখবো। অনেক সময়ের ব্যাপার না? আচ্ছা, সো আমরা চাচ্ছি না সময় নষ্ট করতে। এজন্য দেখেন এখানে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে অ্যাবাউট মির নিচেও লরেম ইপসাম এই কথাটা লেখা, এক্সপিরিয়েন্সের নিচেও এটা লেখা, সেলস ম্যানেজারের নিচেও এটা লেখা, এডুকেশনের নিচেও এটা লেখা। আচ্ছা, এটা কি শুধু এই ডিজাইনের ক্ষেত্রে? না, এখানে দেখেন হু এম আই, এখানেও সেম জিনিস, এখানেও সেম জিনিস, এখানেও সেম জিনিস, লরেম ইপসাম লেখা। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যেখানে একটু বর্ণনামূলক লেখার প্রয়োজন পড়বে, যেখানে 2-3 লাইন একটু বর্ণনা লিখতে হবে, ওইখানে আমরা এই লেখাগুলা ব্যবহার করি। এখন এই লেখাগুলা কি এভাবেই প্রিন্ট হবে? না, এটা বোঝানোর জন্য যে এখানে অ্যাকচুয়ালি বর্ণনামূলক লেখা বসবে, এটাকে আমরা বলি ডামি টেক্সট। এটাকে কি বলি? ডামি টেক্সট। এই টেক্সটগুলার কোনো অর্থ নাই, এই টেক্সটগুলার কোনো গ্রামার নাই, এই টেক্সটগুলার কোনো মিনিং নাই। এটা জাস্ট বোঝানোর জন্য যে এখানে 2-3 লাইন লেখা আছে,
যেমনটা আমরা যখন মোবাইল কিনতে যাই শপে, ডিসপ্লেতে মোবাইল থাকে না, সেখানে অনেকগুলো মোবাইল ওই সারা দিন এসে মানুষজন মোবাইল ধরে, মোবাইল গুতায়, মোবাইলে সেলফি তোলে, চলে যায়। বাট আপনিও গেলেন, আপনি এই মোবাইলটা পছন্দ করলেন, যখন আপনার পছন্দ হবে আপনি নিতে চাইবেন, তখন আপনাকে ভিতর থেকে বক্স বের করে দেয়। সিমিলার ভাবে ওইগুলোকে বলে ডামি ফোন, ডামি মোবাইল, এটাকে আমরা বলতেছি ডামি টেক্সট। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আসি এখানে। তো আমরাও এরকম ডামি টেক্সট ব্যবহার করব। কিভাবে করতে হয়? ডামি টেক্সট ব্যবহার করার জন্য আমাদেরকে গুগলে এসে সার্চ করতে হবে। ওই যে ওইটার নাম কি ছিল, প্রথমে কি লেখা ছিল, লরেয়াম ইপসাম, ওইটা লিখেই সার্চ করবো, LOREMIPSUM। সার্চ করার পরে আমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। যে কোনো একটা ওয়েবসাইট আপনি ওপেন করেন। ওপেন করার পরে এখান থেকে দেখেন লেখা চলে আসছে। এখন আপনি এতগুলা লেখা দেখে অনেক খুশি হয়ে গেলেন, আয় হায় এতগুলা লেখা পেয়ে গেছি। আপনি মনের আনন্দে সবগুলা লেখাকে ধরে দিলেন কপি। কিন্তু এখানে এসে যখন পেস্ট করবেন বা আপনি যখন পেস্ট করতে চাইবেন, দেখবেন পেস্ট হবে এখানে ঠিকই, পেস্ট হবে না ব্যাপারটা এরকম না। কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, হইল। কিন্তু আমার কনসার্ন যেটা, সেটা হচ্ছে এখানে কি আসলে এত লেখা দরকার? তার মানে আমি লেখা পাইছি দেখেই নিয়ে যাব না, লেখা আছে ঠিক আছে থাকুক, আমার যে কয় লাইন লাগবে ওই কয় লাইন আমি নিব। তাহলে লেটসে আমার লাগবে হলো 2.5 লাইন, তাহলে আমি এখান থেকে 2.5 লাইন কপি করি, কপি, এখানে আসব, পেস্ট করব। পেস্ট করার 3টা অপশন ওয়ার্ডে আছে। প্রথম অপশনটা কি, আমি যদি পেস্টে ক্লিক করি, প্রথম অপশনটা হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং, মানে আমি যেই সোর্স থেকে লেখাটাকে কপি করে এনেছি সেম ফরম্যাটটাই এখানে বসাবে। মানে কি ছিল, এখানে দেখেন প্রথম 2টা অক্ষর বড় করা ছিল না, বোল্ড করা ছিল। সো আমি যখন এখানে কিপ সোর্স ফরম্যাটিং দেব, ওই 2টা লেখাও কি করা, বড় বা বোল্ড করা। দ্বিতীয়ত আমি যদি বলি মার্জ ফরম্যাটিং, মার্জ বলতে বোঝায় যে একসাথে করে ফেলা, একত্র করে ফেলা। তো সেই লেখাগুলোকে মার্জ করে ফেলবে, একসাথে করে তারপর বসাবে। আর লাস্ট এটা হচ্ছে কিপ টেক্সট অনলি, মানে সে কোনো স্টাইল বসাবে না, লেখাগুলোকে মার্জ করেও বসাবে না, সে শুধু কি করবে, শুধুমাত্র লেখাকে বসাবে, কোনো স্টাইলকে সে নিয়ে আসবে না। সো আমাদের এটাই দরকার, আমরা লেখা বসাবো, বাকি যা স্টাইল দেওয়ার দরকার স্টাইলগুলো আমরা নিজেরা পরবর্তীতে তাকে দিয়ে দিব। সো আমি এখান থেকে বললাম কিপ টেক্সট অনলি। ভালো কথা। কিপ টেক্সট অনলির পরে আর কি থাকে, অ্যাবাউট মি গেল, অ্যাবাউট মির পরে আমরা দিতে পারি হচ্ছে স্কিল, এক্সপিরিয়েন্স, এগুলো দিতে পারি। এখানে এগুলো হচ্ছে বেসিক, সাথে আমরা আরও কিছু প্লাস মাইনাস করবো, সমস্যা নেই। আমি একটু এখানে আসি, দেখে আমরা বলতে পারি হচ্ছে কি এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সে এসে যেহেতু আমাদের হাতে এখন সলিড কোনো কিছু নাই, আমরা জাস্ট ডামি কিছু এক্সপিরিয়েন্স লিখি, যে লেটেস্ট জব টাইটেল, তারপরে হচ্ছে যে কোম্পানি নেম থাকতে পারে, কোম্পানি নেম, সাল থাকতে পারে 25, কি রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, ওকে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে একটা না দিয়ে আমরা আরও 2টা দেই, যে সেকেন্ড লাস্ট জব টাইটেল, কোম্পানি নেম 24, তো মানে যে 22 থেকে 24, কি রেসপন্সিবিলিটি। আমরা কি ইনফরমেশনগুলো লিখে নিচ্ছি। লাস্টে হচ্ছে ওল্ডেস্ট, কোম্পানি নেম 22, তারপর হচ্ছে রেসপন্সিবিলিটি। এক্সপিরিয়েন্সের জায়গাটা আমরা দিয়ে ফেললাম। এরপরে আর কি দিতে পারি, এক্সপিরিয়েন্স আছে, এডুকেশন দিতে পারি, এডুকেশন। আমরা আসি এডুকেশন। এডুকেশনের ক্ষেত্রে সবার লাস্টে যেটা করা হয়েছে সেটা সবার শুরুতে আসে। যেমন কেউ যদি লাস্ট অনার্স করে তাহলে অনার্স, তারপর ইন্টার, তারপর হচ্ছে ম্যাট্রিক বা হচ্ছে এসএসসি। কেউ যদি মাস্টার্স করে তাহলে মাস্টার্স আগে, তারপর অনার্স, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট, এভাবে আসে। ঠিক আছে, তো আমি এখান থেকে লেটসে বলি যে অনার্স। আচ্ছা, অনেক সময় কিন্তু সঠিক বানানো ওয়ার্ড ভুল ধরে। যেমন আমি এখানে 2টা বানান লিখি, একটা হচ্ছে COLO এর কালার, এই বানান ঠিক আছে না, কালার। আবার আরেকটা আছে COLOUR কালার, কিন্তু এটাকে সে কি ধরে ফেলছে, ভুল ধরে ফেলছে। বাট এটা কি ভুল, 2টাই কিন্তু সঠিক, ঠিক না?
সেরকম অনেক বানান আছে যেগুলো সঠিক হওয়া সত্ত্বেও সে ভুল ধরে ফেলে, এগুলো কোনো প্রবলেম হবে না। সো এখানে আসি অনার্স। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে সাবজেক্ট নেম, সাল লিখতে পারি, সাল 2020, থেকে হচ্ছে ডেসক্রিপশন। অনার্সের পরে থাকবে হচ্ছে এইচএসসি। হ্যাঁ, এটা আরেক পেজে চলে আসছে, সমস্যা নেই। সাবজেক্ট নেম। অনার্স যদি 20-এ হয়, ইন্টার তাহলে কবে হবে? 18 17 হবে, 17 হবে, 17। ধরেন যে ডিগ্রি করছে, ডিগ্রি তো 3 বছর, তাহলে 17 ধরে নিলাম। ডেসক্রিপশন আর হচ্ছে এসএসসি। অনার্স 4 বছরের, ডিগ্রি 3 বছরের। সাবজেক্ট নেম, এসএসসি হচ্ছে তাহলে হবে 15। ডেসক্রিপশনের জায়গায় লিখতে পারেন যে সে ভার্সিটি লাইফে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল কিনা। অনেকে ক্লাবের সাথে যুক্ত থাকে, ডিবেটিং ক্লাব থাকে, স্পোর্টস ক্লাব থাকে। সো এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রাখার জন্য জাস্ট 2-3 লাইনে লিখে দেওয়ার জন্য আর কি। সেটা তো স্যার আলাদা হিসাব, এটা তো আর স্কিলের মধ্যে পড়বে না। পলিটিক্স না, এটা অ্যাকচুয়ালি এখানে মানে প্রফেশনালিজম যদি আমরা ধরি বা ইন্টারন্যাশনাল মার্কেট যেহেতু আমরা ফোকাস করতেছি, সো এখানে কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি থাকে না যে কে পলিটিক্স করলো, ঠিক আছে, পলিটিক্সের কোন দলে সে আসলে ছিল, হ্যাঁ, তার প্রিয় অভিভাবক কে ছিল, এই জিনিস কিন্তু অ্যাকচুয়ালি বাইরের কান্ট্রিতে খুব একটা চলে না। হ্যাঁ, আচ্ছা, অনার্স গেল, এসএসসি এইচএসসি গেল। এরপরে আমরা দিতে পারি হচ্ছে এক্সপিরিয়েন্স দিলাম, এডুকেশন দিলাম, আর কি দেওয়া যায়? হ্যাঁ, স্কিল দেওয়া যায়। স্কিল, সো স্কিলের ক্ষেত্রে আমরা র্যান্ডম কিছু স্কিল দিতে পারি। ধরেন যে ব্র্যান্ড, যেহেতু আইডেন্টিটি, যেহেতু আমরা ডিজাইন রিলেটেড কাজকর্ম করবো, সো ডিজাইনের কিছু টার্ম আমি ব্যবহার করি। এই টার্মগুলোর সাথে আপনারা পরিচিত হয়ে গেলেন। ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, লোগো ডিজাইন, তারপরে হচ্ছে যে আর কি স্ক্রিন ডিজাইন, স্ক্রিন অ্যান্ড প্রিন্ট ডিজাইন, এক্সেট্রা এক্সেট্রা। সাথে থাকতে পারে হচ্ছে যে রেফারেন্স থাকে অনেক সময়, রেফারেন্স, REFERENCE, রেফারেন্স। রেফারেন্সের ক্ষেত্রে আমরা দুইজনের নাম দিব। পার্সন 1 থাকতে পারে কোম্পানি নেম অ্যান্ড হচ্ছে কন্ট্যাক্ট। রেফারেন্স সাধারণত 2টা দিতে হয়। পার্সন 2 কোম্পানি নেম কন্ট্যাক্ট। ওকে, তাহলে আমরা আমাদের যা যা ইনফরমেশন দরকার মোটামুটি লিখে নিছি। আরেকটা দেওয়া যেতে পারে ল্যাঙ্গুয়েজ স্কিল। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ, আর কি দিব? ধরেন দিলাম জাপানিজ, কোরিয়ান দিলাম আর কি। আচ্ছা, তার স্কিলফুল বানাইলে তো সমস্যা নাই। আচ্ছা, সো আমাদের যা যা ইনফরমেশন ছিল, ইনফরমেশনগুলো আমরা লিখে ফেললাম। এতটুকু পর্যন্ত তো কারো কোনো প্রশ্ন নাই? ভালো কথা। এখন আমরা এই জিনিসগুলোকে একটু সাজাবো। তো সাজানোর ক্ষেত্রে প্রথমে নামটা যেহেতু বড় থাকবে, তাহলে নামটাকে একটু হাইলাইট করতে হবে। তাহলে নামকে হাইলাইট করার জন্য আমরা দুইভাবে করতে পারি। এক, নামকে আমরা একটু বোল্ড করে দিতে পারি, অথবা নামের যে সাইজ আছে, ফন্ট সাইজ, ওই ফন্ট সাইজটা আমরা কী করে দিতে পারি? বড় করে দিতে পারি। তাহলে ফন্টের সাইজ কিভাবে বাড়ায়? ফন্টের সাইজ বাড়ানোর জন্য ফন্টকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখেন আমার উপরে একটা সেকশন আসছে, এই সেকশনটা, এই সেকশন আর এই সেকশন দুইটা সেম না? যারা খেয়াল করেন না, দেখেন আমি লেখাটাকে সিলেক্ট করলাম, এই সেকশনের চেহারা আর লেখাকে যখন সিলেক্ট করতেছি যেই সেকশন আসছে সেম না? সেম। তো আমি যদি এইখান থেকে পরিবর্তন করি অথবা এখান থেকে পরিবর্তন করি, একই জিনিস কিনা? একই জিনিস। তো আমি এখানে এসে দেখেন দুইটা এ লেখা আছে পাশাপাশি। প্রথমটার নাম হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ মানে কি? কমানো, তাই না? ইনক্রিজ মানে বাড়ানো। সো আমি যদি ইনক্রিজ দেই তাহলে দেখেন লেখার সাইজ বড় হচ্ছে। আমি যদি ডিক্রিজ করি, এটা হলো ডিক্রিজ। সো ডিক্রিজ করলে ফন্ট সাইজ ছোট হচ্ছে। এখন আপনি চাইলে এখান থেকেও বাড়াইতে কমাইতে পারবেন। লেটস আমি ধরেন বাড়াইলাম কত? 24। এখানে একটা জিনিস খেয়াল করেন,
24 সরি 28-এর পরে দেওয়া আছে 36, কিন্তু আপনার লাগবে 33। স্যার এখানে তো 33 নাই, তাহলে কি করব? এখানে একটা বক্স আছে, এই বক্সে ক্লিক করে আপনি যদি 33 লিখে এন্টার দেন চলে আসছে। সো আমার অ্যাকচুয়ালি এত বড় লাগবে না, আমার লাগবে হলো 24 অ্যারাউন্ড লাগতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আর কি কি লাগবে আমাদের? ডেজিগনেশন তো হইল, আমরা এখান থেকে নাম ফন্ট একটু চেঞ্জ করি। ফন্ট কীভাবে চেঞ্জ করব? লেখাকে সিলেক্ট করব, লেখা সিলেক্ট করে এইখানে আমরা অনেকগুলো ফন্ট পাবো। তবে ফন্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার একটা ফন্ট পছন্দ হয়েছে দেখেই যে দেওয়া যাবে ব্যাপারটা এরকম না। ওই যে বললাম, তাহলে স্যার কীভাবে বুঝবো কোন ফন্ট দিতে হবে? এজন্যই তো আমরা অ্যাকচুয়ালি আইডিয়া নিচ্ছি যে মানুষ কীরকম ফন্ট ব্যবহার করতেছে। এখন আপনার কাছে একটা ফন্ট ভালো লাগতেই পারে, ধরেন আপনার কাছে এই ফন্ট ভালো লাগলো, আপনি দিলেন এইটা, তাহলে দেখেন এই ফন্টটা কি অ্যাকচুয়ালি যাচ্ছে প্রফেশনাল? এটা না, মনে হচ্ছে তেলাবোকা হেঁটে গেছে এদিক দিয়ে, ঠিক আছে? সো এই ধরনের ফন্ট আমরা কখনোই ব্যবহার করব। অথবা ধরেন আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে হইলো দিলেন এরকম একটা ফন্ট, এরকম একটু স্টাইলিশ, দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু চিন্তা করেন মানুষ যখন আমার রিজিউমিটা নিবে তার কি এত সময় থাকবে যে সেই স্টাইলিশ লেখা একটু মনোযোগ দিয়ে পড়বে? এই জন্য দেখেন আমরা যখন অনলাইনে একটু আইডিয়া নিতে যাচ্ছি, নামগুলো কিন্তু একদম ফ্ল্যাট করে লেখা এবং এমন ফন্ট দিয়ে লেখা যে ফন্টটা সহজেই পড়া যায়। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম, তারপরে আসি এটার ক্ষেত্রেও সেম, এবং নামটা কিন্তু হাইলাইট করা, ঠিক কিনা? এখানে স্টাইলিশ ফন্ট চাইলে সে ব্যবহার করতে পারতো কিনা? করতে পারতো, বাট করে নাই কেন? কারণ ওই যে ব্যবহার করলে তো এটা ভালো লাগবে না, প্রফেশনাল হবে না। সো আমরা এখান থেকে আসি, কোন ফন্ট ইউজ করা যায়? আমি ইম্প্যাক্টটাও খারাপ না, এটা বেশি বোল্ড লাগতেছে। যদি এখানে এসে দেই ল্যাটো, কি আছে? হ্যাঁ, ল্যাটো আছে। আমি যেই ফন্ট ব্যবহার করলাম এটা হয়তো আপনাদের পিসিতে নাও থাকতে পারে। আপনাদের পিসিতে যেই শালীন, যেই ভদ্র, যেই মার্জিত ফন্ট আছে ওইটা ব্যবহার করবেন, অশালীন ফন্ট ব্যবহার করবেন না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি, আমি ফন্টের সাইজ আরেকটু ছোটো করে দিতে পারি, 20 থাকুক। মনে হচ্ছে না যে গ্যাপ বেশি হয়ে গেছে? গ্যাপ বেশি হয়ে গেছে, তাহলে গ্যাপগুলোকে কমাবো কীভাবে? গ্যাপগুলো কমাবো ঠিকই, এখন গ্যাপ যে আমি কমাইতে চাই, গ্যাপ কি আমি শুধু 2 লাইনে কমাবো, বা গ্যাপ কি 2 লাইনে বেশি হয়েছে না সবগুলাতেই বেশি হয়েছে? তাহলে কমাইতে হলে কি 2টাতে কমাইতে হবে না সবগুলাতে? তাহলে আমরা Ctrl+A দিয়ে সব লেখাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটু এইখানে আসি, যদি এটার নাম হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এখানে এসে ক্লিক করলে এখানে 2টা অপশন আছে নিচে, একটা হলো অ্যাড স্পেস, একটা হলো রিমুভ স্পেস। আমরা কি দিব? রিমুভ স্পেস দিলে দেখেন আমার স্পেসগুলো রিমুভ হয়ে গেল। তারপরে একটু যদি আপনার কাছে মনে হয় যে না তাও বেশি লাগতেছে, আপনি এখান থেকে এসে 1 করে দিতে পারেন। 1 দিলে কি হবে দেখেন, আমি একটু বাড়াচ্ছি, আস্তে আস্তে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে না? সো আমার কি বাড়ায় দিব না কমায় দিব? সো কমায় যত সর্বনিম্ন আছে 1 দিয়ে দিলাম। এখন দেখেন আমার গ্যাপগুলো কি হইলো, কমে গেছে। ওকে, আপনারা একটু ওয়েট করেন, একটু আসতেছি, দাঁড়ান। 5 মিনিট লাগবে।
বলছিলাম যেন আমরা লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং শেষ এটা। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস যদি আমরা দেখি, এখানে যতগুলো আমরা উদাহরণ দেখতেছি, কয় কলামে ভাগ করা? 4টা কই পাইলেন? একটা কলাম, 2টা কলাম, এখানেও 2টা, এটাতেও, এটাতেও, আচ্ছা এটাতে আবার কয়টা? 3টা। আমরা যদি একটু আরও আইডিয়া দেখি, বেশিরভাগ ক্ষেত্রে কয়টা ইউজ করা থাকে? 2টা। তাহলে আমরাও 2 কলামে ভাগ করতে পারি কিনা? তাহলে এবার শিখি যে কিভাবে 2 কলামে ভাগ করতে হয়। কলামে ভাগ করার জন্য আমাকে আসতে হবে লেআউট, লেআউট থেকে কলাম, কলাম থেকে 2 কলাম, কিন্তু আপনার লাগবে 5 কলাম। 1 2 3 5 তো এখানে নাই। তখন কি করবেন? মোর কলামে আসবেন। মোর কলামে এসে আপনার যে কয়টা কলাম দরকার ওই কলাম লিখে দিলেই চলে আসবে। তো আমার দরকার 2টা, আমি লিখলাম 2। 2 লেখার পরে আমি যদি একটু এখানে আসি, 2 কলামে ভাগ হয়ে গেছে। 2 কলামে ভাগ হওয়ার পরে একটা জিনিস যদি আপনি দেখেন, এখানে কলামে ভাগ আছে ঠিক আছে, কিন্তু কোনটা ছোট কোনটা বড়? বাম পাশেটা একটু ছোট, ডান পাশেটা একটু বড় কলাম, তাই না? মানে একটা পার্ট ছোট, একটা পার্ট বড় করা। তাহলে এটা কিভাবে করতে পারি আমরা? তাহলে একটা যদি ছোট বড় করতে চাই, অবশ্যই একটাকে ছোট করতে হবে, কারণ একটাকে ছোট না করলে আরেকটাকে বড় করা যাবে যাবে না। তো আমি এখান থেকে মাইনাস বা ডাউন অ্যারোতে যখন ক্লিক করতেছি, আমার স্পেসটা কমতেছে, কিন্তু 2টা একসাথে কমতেছে। বাট আমি 2টা একসাথে অ্যাকচুয়ালি কমাইতে চাচ্ছি না, আমি চাচ্ছি একটা কমবে আর একটা বাড়বে। সো প্রবলেমটা কেন হচ্ছে, আগে প্রবলেমটা আমরা বুঝি। 2টা একসাথে কমতেছে, তার কারণ এখানে ইকুয়াল কলাম উইথ এই জিনিসটা অন করা আছে। ইকুয়াল মানে কি? সমান। তাহলে আমি যদি এসে ইকুয়াল জিনিসটাকে অফ করে দেই, এবার যদি আমি বাড়াই বা কমাই, ধরেন এটা দিলাম 2.5 ইঞ্চি, এটা তাহলে 2.5 থাকলো, তাহলে এটা আর একটু বেড়ে যাবে, মাঝখানে তো গ্যাপ থাকবে না। তাহলে 2 নাম্বার কলামে এসে আমি একটু বাড়ায় দিলাম, ধরেন কত দিব? 4 দিতে পারি, হইল।
আপনি যদি মাঝখানে একটা লাইন দিতে চান, লাইন বিটুইন দিলে দেখেন মাঝখানে একটা লাইন চলে আসবে। স্যার এখানে তো হইল না, এটা তো জাস্ট একটা প্রিভিউ, আমি তো এখনও ওকে দেই নাই। ওকে যখনই দিব তখন দেখেন আমার 2 কলামে ভাগ হয়ে গেছে। আচ্ছা, এবার আসি, আমি চাচ্ছি 2 কলামে ভাগ করলাম কেন, দেখেন এখানে 2 কলামে ভাগ করা হয়েছে কেন, বা এইটাতে 2 কলামে ভাগ করা হয়েছে কেন, আমার মেইন জিনিসটাকে সবার উপরে ফুটিয়ে তোলার জন্য। এখন এখানে যখন এক্সপিরিয়েন্স জিনিসটা একটু হাইলাইট করা হইলো, কেউ কিন্তু যে আগে ভিজুয়াল ডিজাইন, অ্যাপ ডিজাইন এটা আগে পড়বে না, তখন আগে কোনটা পড়বে, যেটা হাইলাইট করা আছে সেটা। সিমিলারভাবে আমরা আলাদা করলাম, কলাম ভাগ করলাম, এখন আমরা কোন জিনিসটাকে হাইলাইট করতে চাই, এক্সপিরিয়েন্সকে, এডুকেশনকে, ওই হাইলাইটের জিনিসগুলো আমরা এখানে রাখবো। তাহলে হাইলাইটের জিনিস রাখার জন্য আমাকে যেটা করতে হবে, লেটস সে আমার ল্যাঙ্গুয়েজ যে জিনিসটা আছে, ল্যাঙ্গুয়েজটাকে আমি কাট করব, কাট করে আমি এখানে নিয়ে আসি, পেস্ট করলাম, ল্যাঙ্গুয়েজ আমি এখানে আনলাম। আমি চাচ্ছি এক্সপিরিয়েন্সের যে জিনিসটা এইটা মূলত চলে আসবে এই পাশে, এবং স্কিল যেটা আছে স্কিলটাকেও ধরেন আমি Ctrl+X দিয়ে কাট করব, কাট করার পরে আমি এখানে এসে পেস্ট করে দিলাম। কিন্তু প্রবলেম হচ্ছে আমার এক্সপিরিয়েন্স যে লেখাগুলা বা এডুকেশন যে লেখাগুলা, এগুলো তো ডান পাশের কলামে আসতেছে না, এগুলোকে আনবো কীভাবে? আনার জন্য একটা প্রসেস হইতে পারে, সেটা হচ্ছে এখানে এসে এন্টার দেওয়া, এন্টার দিয়ে 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 আসা। কিন্তু এন্টার দিয়ে এভাবে আসতে গেলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এখানে অনেকগুলো ফাঁকা প্যারাগ্রাফ তৈরি হয়ে যায়, ফাঁকা গ্যাপ তৈরি হয়ে যায়, যেটা আমরা চাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি যে এই লেখাটা এন্টার না দিয়ে সরাসরি পরের কলামে চলে আসবে। এটার জন্য আমাদেরকে একটা অপশন নিয়ে কাজ করতে হয়, সেটাকে আমরা বলি কলাম ব্রেক। কি ব্রেক? কলাম ব্রেক। ব্রেক মানে কি? ভাঙা। সো আমরা কলাম ব্রেক করব। কিভাবে ব্রেক করব? যেখান থেকে কলামকে ভাঙতে চাই ওইখানে মাউসটা রাখবো, ব্রেকে আসবো। কাকে ভাঙবো? পেজকে না কলামকে? কলামে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার ওই লেখাগুলা সরাসরি এখন কই চলে আসছে? পরের কলামে চলে আসছে। বুঝতে পেরেছি? গেল। এখন আরেকটা জিনিস আমরা যদি একটু দেখি, এখানে হেডলাইনগুলো একটু বড় করে দেওয়া, একটু হাইলাইট করা। এটার ক্ষেত্রেও দেখেন এডুকেশন, এক্সপিরিয়েন্স, এই লেখাগুলো একটু হাইলাইট করা না? তাহলে আমাদেরও তো এইটাও একটা হেডলাইন, এই যে এক্সপিরিয়েন্স এটা তো একটা হেডলাইন, তাহলে আমরাও এটাকে হাইলাইট করতে পারি। কিভাবে করতে পারি? লেখাগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে হোম অপশনে আসব, ফন্টটাকে ধরেন আমরা একটু বোল্ড করে দিলাম। ইটালিক করতে পারি। ইটালিক মানে কি? লেখাটা একটু বাঁকা হয়েছে। এখন ইটালিক করার পরে যদি আপনার মনে হয় যে না লেখাটা ভালো লাগতেছে না দেখতে, তাহলে আবারও আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসবো কিভাবে? Ctrl+Z দিয়ে। মনে করেন আপনি ভুলে এই নামটাকে আপনি ডিলিট করে ফেলছেন, ভুল করে ফেলছেন, তখন কি আবার লিখবেন নতুন করে? না, Ctrl+Z দিবেন। Ctrl+Z দিলে আমরা ভুলটাকে শুধরাইতে পারবো। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে আসি লেখার কালার কিভাবে চেঞ্জ করতে হয়। যে লেখার কালার চেঞ্জ করতে চাই ওই লেখাতে ক্লিক করব, সিলেক্ট করব, সিলেক্ট করে নিচের ডাউন অ্যারোতে ক্লিক করে কি কালার দিতে চাই ওই কালার দিব। এখন আমি যদি ধরেন এরকম একটা কালার দেই, অনেক সুন্দর লাগতেছে তাই না? লেখা বোঝা যাচ্ছে না, সো এমন কোনো কালার দিব না যেটা বোঝা যায় না। আবার এমনও কোনো কালার দিব না, এই যে টিয়া কালার দিয়ে দিলাম, লেখা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। সো এমন কালার দিব যেটা দেখতে সুন্দর এবং দেখতে পড়তে ভালো লাগে। আমরা একটু ডার্ক কালার অ্যাপ্লাই করতে পারি, এরকম একটা কালার চলবে? গেল। এখানে একটা জিনিস দেখেন তো, হেডলাইনের থেকে কখনো বডি টেক্সট কি বড় হয়? বড় হবে না। তাহলে এটার ফন্টের সাইজ ছোট হবে আর একটু। এই লেখাগুলোকে সিলেক্ট করে 12 না দিয়ে আমি বলে দেই 10 হবে। আচ্ছা, আমি চাচ্ছি জিনিসটাকে আরেকটু স্টাইল করতে। সো কী করতে? ধরেন আমি লেখাকে সিলেক্ট করে যদি বলি আন্ডারলাইন, তাহলে শুধুমাত্র লেখার নিচে লাইন চলে আসবে। কিন্তু আপনি তো আরও বেশি ক্রিয়েটিভ। আপনি কি চিন্তা করলেন যে না স্যার শুধু লেখার নিচেই কেন আসবে? লেখার নিচে তো আসবে, আসবে সাথে এটা আর একটু বেড়ে আসবে, একটু বড় হয়ে আসবে। ঠিক আছে? প্যারাগ্রাফ একদম শেষ পর্যন্ত আসবে। তখন আপনি কি করবেন? আমি আন্ডারলাইনটাকে কেটে দিচ্ছি, লেখাকে সিলেক্ট করব, বর্ডারে আসব, বর্ডারে এসে আমি যদি আসি বর্ডার অ্যান্ড শেডিং, কোন পাশে আমি বর্ডার দিতে চাই, ধরেন এখন আমি যে বর্ডার বানাচ্ছি এটা হচ্ছে কাস্টম, মানে নিজের মতো করে বানাচ্ছি। তো আমি কাস্টমে যদি আসি, কাস্টমে এসে আপনি স্টাইল বলে দিতে পারবেন আপনার লাইনটা চিকন হবে না ডটেড লাইন হবে না মোটা লাইন হবে না ডাবল লাইন হবে, কেমন লাইন হবে আমরা বলে দিতে পারি। তো আমি একটা সিঙ্গেল লাইন চাচ্ছি, সিঙ্গেল লাইনে ক্লিক করলাম। কালার কি হবে? কালার আমরা যেই কালার অ্যাপ্লাই করেছিলাম ওই কালারটাই আমি রাখতে চাচ্ছি।
উইথ মানে হচ্ছে মোটা, মানে লাইনটা অ্যাকচুয়ালি কতটুকু মোটা হবে। সো আমি যদি এখানে ক্লিক করে বলে দিই যে 1 পিটি দিলে আই থিঙ্ক এনাফ। এখন এখান থেকে অ্যাপ্লাই করব, কোন পাশে অ্যাপ্লাই করব, নিচে অ্যাপ্লাই করব, কিন্তু এখন নিচে অ্যাপ্লাই হয় নাই, চারপাশেই অ্যাপ্লাই হয়ে গেছে। এখনও অ্যাপ্লাই হয় না, মানে আমি তো এখনও ওকে দেইনি, ওকে না দিলে অ্যাপ্লাই হবে না, আমার দরকার শুধু নিচে, তাহলে আমি উপর থেকে সরায় দিব। তারপরে হচ্ছে এই পাশ থেকে সরায় ফেলবো, এখানে যদি আসি বক্স না কাস্টমে আসতে হবে, এ পাশ থেকে সরায় দেই, টেক্সট না, টেক্সট মানে কি শুধুমাত্র লেখাতে অ্যাপ্লাই হবে, আমি টেক্সটে চাচ্ছি না, আমি পুরো প্যারাগ্রাফে চাচ্ছি, তাহলে পুরো প্যারাগ্রাফ জুড়ে অ্যাপ্লাই হবে। এবার আমার উপরে লাগবে না, ডান পাশে লাগবে না, বাম পাশে লাগবে না, শুধু কই লাগবে, নিচে লাগবে। এজন্য আমি নিচেরটা রেখে যদি বলে দিই এখন ওকে, তাহলে দেখেন তো আমার একটা লম্বা লাইন চলে আসছে। আচ্ছা, এখন এই যে লেটেস্ট জব টাইটেল, এই লেখাটা মনে হচ্ছে না লাইনের সাথে লাগায়া দেওয়া একদম, তাহলে এখানে একটা গ্যাপ দরকার। সো আমি এখানে এসে যদি কিবোর্ডের এন্টার দেই, গ্যাপটা বেশি লাগতেছে, সো আমি এত বেশি গ্যাপও আবার চাচ্ছি না। সো আমরা কী করতে পারি, Ctrl Z দিয়ে ব্যাকে আসলাম, ওই যে এখানে এসে অ্যাড স্পেস যদি দিয়ে দেই তাহলে স্পেস অ্যাড হয়ে গেল। আচ্ছা, জিনিসটাকে আরেকটু সাজাই, কোম্পানি নেমের সেমিকোলনকে কেটে দিয়ে লেটস আমি যদি রাখি সালটাকে আমি কই রাখবো, সালটাকে আমি এখানে রাখি, কোম্পানি নেমটাকে উপরে নিয়ে যাই, উপরে এইভাবে নিয়ে আসবো। আচ্ছা, লেখাটাকে এভাবে কিভাবে আনলাম, ধরেন আপনার লেখাটা এরকম উপরে নিচে আছে, আপনি যেটা করবেন লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে ক্লিক করে ধরে পাশে নিয়ে যাবেন, চলে আসছে। আমি চাচ্ছি এটা এরকম পাশে থাকবে না, একটু ডান পাশে এরকম সরানো থাকবে। এই আইডিয়া কোত্থেকে পাইলাম, এই যে দেখেন কই গেল, এই যে দেখেন ডান পাশে একটা লেখা রাখা, বাম পাশে একটু ডিটেলস রাখা। যদি এখান থেকে রিলেট করতে আপনাদের জন্য একটু কষ্ট হবে, যদি একটু এখানে দেখাই, এই তো পাইছি। এটাতে যদি আমরা একটু জুম ইন করি, জুম করা যায় না, পেজ জুম ইন হয়ে গেছে, ডাউনলোড করে ফেলি, সমস্যা নেই। এখানে দেখেন তো বর্ণনা লেখা এবং পাশে ছোট করে ডান পাশে লেখা, ঠিক আছে। সো এখান থেকে মূলত আমরা আইডিয়া নিয়ে আমাদের অ্যাকচুয়ালি কাজটা করি। এখন এটাকে ডান পাশে সরাবো কীভাবে, স্পেস দিয়ে সরানো যাইতে পারে, কিন্তু স্পেস দিয়ে সরাইলে কী হবে, ওই যে মাঝখানে কিছু কি চলে আসবে, এই যে লেখা মতো স্পেস তৈরি হয়ে যাবে। আমি এটা চাচ্ছি না। আমরা গত ক্লাসে কিবোর্ডের ব্যবহারে ট্যাব শিখছিলাম, ট্যাব মনে আছে, আমি কিবোর্ডের ট্যাব বাটন দিই, দেখেন এটা একটু দূরে সরে যাচ্ছে, আমি এখান থেকে এসে লেখাটাকে উপরে উঠিয়ে দিব, এটাকে আরেকটু ট্যাব দিয়ে সরাই ফেললাম। কি রেসপন্সিবিলিটি, এখানে ধরেন আমি 2-3 লাইন রাখি, এরকম এই লাইনটাকে আমরা কপি করব, কি রেসপন্সিবিলিটির জায়গায় এটাকে পেস্ট করে দিব। তবে এই লেখার সাইজ হয়ে যাবে 10, কারণ আমার তো সিমিলার রাখতে হবে, সেম রাখতে হবে। তাহলে এই লেখাটাকে আমরা এই পাশে অ্যালাইন করে দিতে পারি। কিভাবে অ্যালাইন করব, এখানে এসে যদি ট্যাব বাটন দেন দেখবেন প্রথম লাইনটা যাচ্ছে, দ্বিতীয় লাইনটা যাচ্ছে না, তাহলে এভাবে নেওয়া যাবে না। কিভাবে নিতে হবে, পুরো প্যারাগ্রাফকে যদি নিতে হয় বা বর্ণনামূলক লেখাকে যদি এরকম সরাইতে হয়, তখন আমরা যেটা ব্যবহার করি ইনক্রিজ ইনডেন্ট ব্যবহার করি। যেমন ইনডেন্টে ক্লিক করব, দেখেন এখন কিন্তু আর প্রথম লাইন ধরে যাচ্ছে না, পুরো প্যারাগ্রাফটা ধরেই সরে যাচ্ছে। ভালো কথা। কোম্পানি নেম করে এখান থেকে আমার একটা প্যারাগ্রাফ অ্যাড করতে হবে, স্পেস, আমি স্পেস অ্যাড করে দিলাম এই পাশে, এখানে ওকে। কালারটা চেঞ্জ করে দিব। আচ্ছা, কালার চেঞ্জ না করে আমি একটু বোল্ড করি, একটু ইটালিক করি, যাতে আমার জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে। এটাকে আমরা একটু ছোট করতে পারি, 9 করতে পারি কোম্পানি নেম। তারপরে হচ্ছে এটাকেও একটু ছোট করতে পারি, এটাকেও একটু ছোট করতে পারি, ব্যাস। তাহলে এটা একটু বড় করাই যায়, 10 না দিয়ে আমি দিই 11 বা 12 দিলে কেমন লাগে, সরি কেটে দিই, Ctrl Z, এটা হবে 12, থাকুক। আচ্ছা, এটা কি ইটালিক ভালো লাগতেছে না ইটালিক ছাড়াই ভালো লাগতেছে? তাহলে ইটালিক ছাড়াই থাকুক। সো এভাবে একটু অ্যাপ্লাই করে দেখতে হবে যে কোনটা দিলে ভালো লাগে, কোনটা দিলে ভালো লাগে না। হ্যাঁ,
এখান থেকে এই জিনিসটা সরে গেছে, আমি এটাকে আবার আগের জায়গায় একটা লেভেলে নিয়ে আসলাম। লেভেলে নিয়ে আসার আগে এটাকে এখানে আনি। এরপরে যদি আমরা এটাকে এই পাশে সরাই, সরি, লরেম ইপসাম, এখান থেকে যদি আমরা বলি ইনক্রিজ ইনডেন্ট, পুরাটাই সরিয়ে, তাহলে এভাবে না সরিয়ে আমরা এভাবে রাখতে পারি। গেল। এখন দেখেন আমরা কিন্তু এখানে একটা স্টাইল সাজায় ফেলছি, তাই না? একটা স্টাইল হইলো। এখন আপনি চাইলে সেকেন্ড জবে আলাদা স্টাইল করতে পারেন, ওল্ডেস্ট জবে আলাদা স্টাইল করতে পারেন, তবে স্টাইল করতে গেলে দেখা যাবে এক একটা এক এক রকম স্টাইল হয়ে যাবে। এবং আমরা যখন অনলাইন থেকে একটু আইডিয়া নিচ্ছি, আইডিয়ার ক্ষেত্রে দেখেন হয়ে গেল, সবগুলো কিন্তু সেম স্টাইলে করা, দেখছেন? এটার স্টাইল প্রথমটা যেরকম পরেরগুলাও সেম, এডুকেশনেও সেম। এটাতে যদি আসি, প্রথম স্টাইলটা যেরকম করা, পরের স্টাইলগুলো কিন্তু দেখেন প্রথম স্টাইলটা যেভাবে সাজানো পরেরগুলাও একইভাবে সাজানো। এটাতে যদি আমি আসি, এটাতে হয়তো দেখা যাবে কি না জানি না, দেখেন প্রথম স্টাইলটা যে ওরিয়েন্টেশনে সাজানো পরেরগুলোও কিন্তু সেমভাবে সাজানো। সো স্টাইল আপনি অনেক স্টাইল করতে পারেন, কিন্তু যখন আমরা একটা রেজুমির জন্য করব তখন একটা স্টাইলই আমরা মেনটেন করব। বুঝতে পারছি? আমি চাইলে হয়তো এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারতাম, তারিখটা হয়তো নিচে থাকতো, কোম্পানি নেমটা হয়তো বামে থাকতো, স্টাইল অনেকভাবে করা যেত। তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে একটা রেজুমিতে একটা স্টাইলে কি হবে, রিপিট হবে। বুঝতে পারছি? এবার এই লেখাটাকে আমরা কি করতে পারি, কপি করতে পারি। কপি করে আমি এখানে পেস্ট করব। কেন? কারণ এখানেও যদি আবার ওই একইভাবে স্টাইল বানাইতে যাই, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেজন্য আমরা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব, কপি করে পেস্ট করে দিই, তাহলে সেম স্টাইল চলে আসলো। এখন আমরা নামগুলো চেঞ্জ করে দিই, যে সেকেন্ড জব টাইটেল। আর হচ্ছে কি করতে পারি, এখান দিতে পারি, বলে দিতে পারি ওল্ডেস্ট। সালটাও চেঞ্জ হবে, সাল কত ছিল এখানে, 24, তো 23 থেকে 24, এটা হইতে পারে হইল 22 থেকে 21। ডান। লেখার মাঝখানে একটু গ্যাপ থাকুক। ওকে, তাহলে আমার এক্সপিরিয়েন্সের যে জায়গাটা এটা সাজানো, আমি এটাকে আর একটু বড় করে দেই, এক্সপিরিয়েন্স 16 থাকুক। গেল। একটা জিনিস দেখেন তো, এক্সপিরিয়েন্স এটা একটা হেডলাইন না? এই হেডলাইনটা যেভাবে সাজানো, এই হেডলাইনটাও একইভাবে সাজানো উচিত কিনা? তাহলে আমরা এটাতেও যদি সেম কাজ করতে যাই, এটাতে কিন্তু আমরা অনেকগুলা কাজ করছি। এটাতে আমরা ফন্ট চেঞ্জ করেছি, ফন্ট বড় করেছি, বোল্ড করেছি, কালার চেঞ্জ করেছি, নিচে লাইন দিয়েছি। সেম কাজ যদি এখানেও করতে যাই সময় লাগবে। সো আমরা এটা না করে আমরা এই স্টাইলটাকেই কপি করে ফেলবো। যে স্টাইলটা আছে স্টাইলটাই কপি করব। স্টাইল কপি করে কিভাবে, যার স্টাইল কপি করতে চাই ওইখানে মাউস রাখবো। মাউস রাখার পরে এই যে দেখেন ঝাড়ুর মতো একটা আইকন আছে, ছোটবেলায় মায়ের হাতে খাইছিলাম ঝাড়ুর বাড়ি সবাই। সো এই ঝাড়ুর আইকনটা নেবেন। ঝাড়ুর আইকন নেওয়ার পরে আপনি কিসে দিতে চান, এডুকেশনে, তাহলে এডুকেশনের উপরে ঝাড়ুর বাড়ি দেন, সাথে সাথে চলে আসবে। ঝাড়ুর বাড়ি কিন্তু একটা ইম্প্যাক্ট ছিল। ঘুম থেকে না উঠলে আম্মু ঝাড়ু নিলেই ঘুম থেকে উঠে যাইতাম আমরা, বা কোনো কাজ করতে না চাইলে ঝাড়ু নিলেই কিন্তু কাজ হয়ে যেত। সিমিলার ভাবে এখানে ঝাড়ু দিলেই কি হয়ে যাবে, স্টাইল অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, এবারে আসি, তাহলে এই স্টাইলটাও আমার এডুকেশনেও অ্যাপ্লাই হবে কিনা? এই যে এই স্টাইলটা যে সাজালাম এটা হবে। তাহলে আমরা এখানে আসি, পেস্ট করে দেই, থাকলো। তবে এখানে ইনফরমেশনগুলো একটু চেঞ্জেস আসবে। এখানে জব টাইটেল হবে না, এখানে হবে হচ্ছে অনার্স। এইটাতে ট্যাব বাটন দিয়ে সরাই ফেলবো, এখানে অনার্স এস হবে, এইচএসসি। এটাও ট্যাব বাটন দিয়ে সরাই ফেলবো একটু, এটা হবে এসএসসি। ডান। তাহলে এটাও একটা হেডলাইন। তাহলে এই হেডলাইনেও কোন স্টাইলটা দিতে চাই, এইটার স্টাইলে সিলেক্ট করব, ঝাড়ু নিব, ক্লিক করব। এই ঝাড়ুর একটা নাম আছে, এই ঝাড়ুর নাম হলো ফরম্যাট পেইন্টার। ঝাড়ুর নাম কি? ফরম্যাট পেইন্টার। আচ্ছা, সেম জিনিসে পার্সন 1 পার্সন 2 এভাবে না রেখে আমি চাচ্ছি যেহেতু এখানে দুইজন ব্যক্তির নাম আছে, এই ব্যক্তির নামগুলোকে আমি পাশাপাশি রাখবো। কিভাবে রাখবো? পাশাপাশি। সো পাশাপাশি রাখার জন্য আমরা তো ট্যাব বাটন দিয়েও রাখতে পারি, বাট আমি আপনাদেরকে আরেকটা অপশন শিখাইতে চাচ্ছি, সেটা হচ্ছে টেবিলের ব্যবহার। কীরকম? আমি একটু এখানে আসি, ইনসার্ট থেকে টেবিল, আমরা কিছু টেবিল নিয়ে আসবো।
কি কি টেবিল নিয়ে আনবো বা আমাদের কয়টা টেবিল লাগবে। দেখেন মানুষ কয়জন এখানে, একজন মানুষের আন্ডারে ইনফরমেশন কয়টা, দুইটা না তিনটা, পার্সন ওয়ান মানে ওনার নাম, ওনার কোম্পানি নেম আর ওনার কন্ট্যাক্ট নাম্বার, তাহলে কয়টা, তিনটা। তাহলে আমার এখানে মানুষ যেহেতু দুইজন তাহলে দুইটা কলাম লাগবে, ইনফরমেশন যেহেতু তিনটা তাহলে তিনটা রো লাগবে, নিয়ে আমি একটা টেবিল আনলাম। টেবিল আনার পরে আপনার যদি মনে হয় যে না টেবিলটা একটু বড় হবে, তাহলে আপনি কর্নারে ধরে টান দিবেন। কোথায় ধরে, ক্লাসে বলে দেওয়ার পরেও, ক্লাস ভিডিও থাকা সত্ত্বেও পোলাপান কি করে, কর্নারে ধরে না টান দিয়া এমনে টান দেয়, স্যার আমার তো এক পাশ বড় হয় আর এক পাশ তো বড় হয় না। এরপরে হইলো আর কেমনে টান দিবে, যে এই যে এখানে এনে, স্যার আমার তো খালি নিচেরটা বড় হয় উপরেরটা বড় হয় না। তাহলে টান দিতে হবে কোত্থেকে, কর্নার থেকে। খালি টানাটানি করলে হবে না, বুঝে টান দিতে হবে। আচ্ছা টানলাম, বড় হইলো, বড় করার পরে বেশি বড় হয়েছে একটু ছোট করি এরকম। এখন এই ইনফরমেশনগুলো এখানে বসাইতে হবে। কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, ঘরগুলাকে সিলেক্ট করে পেস্ট করে দিব। এই লেখাগুলাকে কাট করব, ঘরগুলাকে সিলেক্ট করে পেস্ট করে দিব। হয়ে গেছে, বুঝতে পারছি? আচ্ছা, আমরা ছাতা কেন ব্যবহার করি, বৃষ্টি যাতে না লাগে। এখন আপনি বাইরে থেকে আসলেন, বাইরে থেকে আসার পরে তখন কি আপনার ছাতার প্রয়োজন, বাইরে গেলে ছাতার প্রয়োজন, মানে যখন প্রয়োজন তখন লাগবে, যখন প্রয়োজন নেই তখন আপনি ছাতা ধরে বসে থাকেন। এটা কেন বললাম, আমরা টেবিলটা কেন আনছিলাম, আমরা টেবিল আনছিলাম লেখাগুলাকে পাশাপাশি বসানোর জন্য, মানে যে উদ্দেশ্য নিয়ে টেবিল আনা হয়েছে ওই উদ্দেশ্য সফল। এখন টেবিল লাগবে, তাহলে ছাতার মতো টেবিল ধরে বসে থাকবো, টেবিলকে সরাইতে হবে। টেবিল কেমনে সরাই, তাহলে টেবিল সরানোর জন্য টেবিলকে সিলেক্ট করতে হবে আগে। সিলেক্ট করার পরে বর্ডারে আসবো, বর্ডার এসে বলে দিব নো বর্ডার, তাহলে টেবিলটা গায়েবুল হাওয়া হয়ে যাবে, চলে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে। ছবির জায়গাতে এখন আসে নাই স্যার, এতটুকু পর্যন্ত যা যা বলছি শুরু থেকে, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আছে? নাই। একটা জিনিস যে আমার কাজের সুবিধার জন্য আমি কিন্তু জুম ইন জুম আউট করতেছি। এই জুম ইন জুম আউট কীভাবে করতে হয়, দুইভাবে করা যায়। এখানে একটা স্লাইডার আছে, স্লাইডার ডান দিকে নিলে জুম ইন হবে, বাম দিকে নিলে জুম আউট হবে। আর একটা হচ্ছে কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘোরাবেন, জুম ইন হবে, পিছনের দিকে নিলে জুম আউট হবে। আমি তো কলাম দুইটা নিলাম, আমি এরকম করে আলাদা করার সময় কলাম যদি আরেকটা নিই তখন তিনটা যদি কলাম নিই তাহলে কি হবে না স্যার? তিনটা কলাম নিলে তো তখন আপনি এভাবে সাজাইতে পারবেন না, বর্ডার দিতে পারবো না স্যার। বর্ডার দিতে পারবো না, বুঝতে পারছেন? আচ্ছা, বাট হ্যাঁ নেওয়া যায়। আপনি হয়তো প্রথম কলামে এগুলো রাখলেন, দ্বিতীয় কলামে এটা, 3 নম্বর কলামে এটা, বাট আমি এভাবে দেখালাম কেন, কারণ ট্যাবের ব্যবহারটাও আমরা যাতে শিখতে পারি, এজন্য আমি আর কি এভাবে দেখাইছি। আর কি, আর কিছু নেই। আচ্ছা, তাহলে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডান পাশ মোটামুটি কমপ্লিট, ডান পাশে একটা সুন্দর লেআউটে চলে আসছে। কিন্তু এখানে মনে হয় এইটার ফন্ট সাইজ আর এটার ফন্ট সাইজ সেম না। এটাতে এসে আমি ফন্ট সাইজ সেম করে ফেলি, 11 যদি দেই, ঠিক আছে চলবে। ডান পাশ হইলো কিন্তু বাম পাশ হয় নাই। আমরা এখান থেকে একটা কাজ করি, এখানে গ্যাপটা বেশি লাগতেছে এই জায়গাতে, তাহলে আমরা গ্যাপটাকে একটু কমায় ফেলি, গ্যাপটা একটু কমায় দিলাম। আচ্ছা, এবার ডান পাশ আমরা একটু সাজাই। তাহলে কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফোতে আমরা যেটা করতে পারি, এই লেখাটাকে সিলেক্ট করতে পারি, লেখাটাকে বোল্ড করতে পারি, ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি, লেখার কালারটাকেও চেঞ্জ করতে পারি, লেখাতে একটা আন্ডারলাইনও দিতে পারি, আন্ডারলাইন দিলাম। আচ্ছা, কন্ট্যাক্ট এরপর হচ্ছে অ্যাবাউট মি, মানে সেম জিনিস না, তাহলে স্টাইল কপি করতে হবে, সিলেক্ট করব, ফরম্যাট পেইন্টার, ক্লিক। কিন্তু এখানে একটা হয়েছে আর একটা হয় নাই, তার মানে বোঝা গেল ফরম্যাট পেইন্টার দিয়ে যখন আমরা ক্লিক করব তখন ওয়ার্ড বাই ওয়ার্ড পরিবর্তন হবে, পুরা সেন্টেন্স একসাথে পরিবর্তন হবে না। তাহলে এখন কি করব, দুইটা কাজ করা যায়, ক্লিক করেন, আবার ঝাড়ু নিয়ে আবার বাড়ি দেন। এক বাড়িতে কাজ না হইলে মা কি করে, দুই বাড়ি দেয়। আচ্ছা, এরপরে আসি, ফন্ট সাইজ আমরা চেঞ্জ করি, এটা 12 হবে না 10 হবে। ল্যাঙ্গুয়েজ, এটাও একটা হেডলাইন না, ফরম্যাট পেইন্টার, ক্লিক। স্কিল, এটার ক্ষেত্রেও সেম, ফরম্যাট পেইন্টার, ক্লিক। বুঝতে পারছি? আচ্ছা, ল্যাঙ্গুয়েজের এখানেও আমি ফন্টটাকে
10 করে ফেলবো, স্কিলের এখানে এসেও ফন্টটাকে 10 করে ফেলবো। ওকে, জুম আউট করি একটু, বেশি ছোট লাগতেছে, ফন্ট সাইজ বড়ও করা যায়, তো জুম করে দেখতেছি হয়তো বেশি বড় লাগতেছে, আমরা 12 করে দিই, এখানে আসি, 12 থাকুক, 12। আচ্ছা, এখন এই যে ইংলিশ, জাপানিজ, কোরিয়ান কয়েকটা সেকশন না, এখানে আপনি যাচ্ছেন কিছু পয়েন্ট অ্যাড করতে। কীরকম পয়েন্ট? এই যে বুলেট পয়েন্ট টাইপের। তো আমি যদি এখানে এসে এখন অ্যাপ্লাই করার নান, আমি যদি দেই গোল্লা দেই, তাহলে গোল্লা আসবে। আমি যদি এখানে মানে শূন্যের মতো জিনিস দেই, তাহলে আরেক ধরনের গোল্লা আসবে। তারপরে হচ্ছে আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আপনার মনে হলো যে না আমি হলো বক্স দিব, তাহলে বক্স আসবে। এখন আপনি দিতে পারেন অনেক স্টাইল। এখন আপনি কি করলেন, এখান থেকে দেখে আপনি অনেক বেশি খুশি হয়ে গেলেন। আপনি খুশি হয়ে কি করলেন, এখানে দিলেন হইলো যে তীর চিহ্ন, এইটাতে আবার দিলেন গোল্লা, এইটাতে আবার দিলেন হইলো যে কি দিব, এটাতে ধরেন এটাতে দিলাম 1 2 3 রোমান সংখ্যায় দিলেন। সো এক একটা এক এক রকম দেখতে, তখন ভালো লাগবে না। হ্যাঁ, স্টাইল আমার অনেক রকম হইতে পারে, বাট যখন আমরা অ্যাপ্লাই করব একটা স্টাইলে কি করব, মেনটেন করার চেষ্টা করব, এটা দেখতে ভালো লাগবে। চিন্তা করেন আপনার সামনে যদি এমন কোনো ব্যক্তি আসে যিনি বিভিন্ন রঙের কাপড় দিয়ে একটা জামা পরছে, হাতা হইলো, ডান পাশের হাতা হইলো লাল কালার, বাম পাশের হাতা টিয়া কালার, ঠিক আছে, সামনের পার্ট হইলো ব্রাউন কালার, পিছনের পার্ট হইলো কালো কালার, এখানে আবার ছোট ছোট কিছু ছিদ্র করে রাখা, কেমন লাগবে দেখতে? এক একটা এক এক রকম, চানাচুরওয়ালার মতো লাগবে, ভালো লাগবে না দেখতে। হ্যাঁ, সিমিলার ভাবে চানাচুর মার্কা ডিজাইন করা যাবে না, ঠিক আছে। ওকে, এখানে এসে এরকম অ্যাপ্লাই করে দেই, এটার ক্ষেত্রেও অ্যাপ্লাই করা। আচ্ছা স্যার, এখানে কি শুধু গোল্লাই দেওয়া যাবে? না, গোল্লা দেওয়া যাবে না, আপনি চাইলে নাম্বারও দিতে পারবেন। এই যে 1 2 3 4 দিতে পারবেন, ABCD দিতে পারবেন, রোমান সংখ্যা দিতে পারবেন, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে কি অ্যাপ্লাই করছি, বুলেট পয়েন্ট অ্যাপ্লাই করলাম। এখন এই জিনিসটাকে এত বড় লাগবে না, ছোট করে ফেলি, 11 দিলাম, 11 দিলে ভালো লাগতেছে না। আচ্ছা, আমি চাচ্ছি এখানে একটা কি করতে, লেখাটা ডান পাশে থাকবে, ছবিটা বামে থাকবে। কথা বলতেছে এ পাশে, লেখাটা ডান পাশে থাকবে মানে নামটা। সো লেখাটাকে ডানে আনার জন্য কি করতে হবে, আগে তো আনার জন্য বা লেখাটা রাখার জন্য জায়গা তো লাগবে। সো লেখা এখানে আসবো, এন্টার দিয়ে একটু জায়গা তৈরি করে নিলাম, এই লেখাটাকে ধরে কাট করে এখানে এনে পেস্ট করব, চলে আসছে। এত বড় গ্যাপ থাকবে না, তাহলে আমরা গ্যাপটাকে একটু কমায় ফেলি, কমাইলাম। আচ্ছা, এখানে আমি আরেকটু গ্যাপ তৈরি করে দিব যাতে করে আমি এখানে ছবি রাখতে পারি। সো মনে রাখবেন, যেখানে ছবি রাখবেন ওইখানে মাউসে ক্লিক রাখতে হবে। আপনারা যেটা করবেন, আপনারা ক্লিক রাখবেন এইখানে, ক্লিক এখানে রাখার পর আচ্ছা ছবি কিভাবে আনতে হয় দেখি, ইনসার্ট থেকে পিকচার, দিস ডিভাইস, কোনো পিকচার কি আছে আমার এখানে? একটা আছে, তাইলে এখানে তো এটা নেওয়া যাবে না। পিকচার চলেন একটা ছবিও ডাউনলোড করি তাইলে। হ্যাঁ, আমরা এখানে দিলাম কি দিব, বিজনেসম্যান ইমেজেস, এটা ডাউনলোড করি, একজন হাসি খুশি ব্যক্তি, এটা না, এটা নেই, ব্ল্যাক ম্যান, এটা নিতে পারি, সুন্দর আছে এটা। আচ্ছা, ছবি ডাউনলোড করলাম, ওয়ার্ডে আসি, ইনসার্ট থেকে পিকচার, দিস ডিভাইস, ডাউনলোডে আছে এই যেটা বলে দিলাম, ইনসার্ট, ছবি আসছে। স্যার আমি ছবি চাইছি এখানে, ছবি এখানে চলে আসে, তার কারণ কি, মাউসটা এখানে রাখা ছিল। তো আমি যেখানে ছবি রাখতে চাই এখানে মাউস রাখলাম, ইনসার্ট, পিকচার, দিস ডিভাইস, ছবিকে সিলেক্ট করে বলে দেব ইনসার্ট, ছবি আসছে। ছবি কি এত বড় থাকবে না, যে হায়ার করবে বা যে চাকরি দিবে কোম্পানির বসকে দেখবে ওর হাত কত সুন্দর না, ও তো আর বিয়ে করতেছে না যে হাত দেখবে। সো দেখেন, আমরা যদি একটু আইডিয়াতে আসি, আইডিয়াতে আসলে ওর কি হাত দেখা যায় না চেহারা দেখা যায়? ওরও কি দেখা যায়,
চেহারাটা ফোকাসে আছে, হাত দেখা যায় কিন্তু হাতটা মেইন ফোকাস না এখানে। এরপরে আসি, এখানেও ফেস, এটাতেও ফেস। আমরাও যেটা করব, ছবিকে ক্রপ করতে হবে। তাহলে ক্রপ করব কিভাবে? ছবিকে সিলেক্ট করতে হবে, ক্রপ অপশনে আসব, আসার পরে ক্রপ টু শেপ। কোন শেপে? আমরা একটা সার্কেলের মধ্যে ক্রপ করব, কিন্তু এটা তো সার্কেল না, এটা ডিম হয়ে গেছে। ডিম হইলো কেন? ডিম হওয়ার কারণ হচ্ছে এখানে দেখেন রেশিওটা ঠিক নাই, রেশিওটা 2:3 দেওয়া। আমি যদি প্রপার সার্কেল চাই তাহলে 1:1 দিতে হবে। এখন প্রপার সার্কেল আসছে, ছবিকে আমি মাথা কাটা দিব না, ছবিটাকে অ্যাডজাস্ট করব, বসাইলাম, বসানোর পরে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, ছবিটা আরেকটু বড় করা যেতে পারে, এতটুকু রাখলাম। ওয়ালাইকুম সালাম স্যার। জি স্যার, শিওর। ছবি দিতে হবে, জন্য ছবি তুলবো আগে ক্লাসের। ও আচ্ছা, ঠিক আছে, লাইটটা জ্বালাই। শিওর। ঠিক আছে, আমরা ক্লাসে মনোযোগ দেই, স্যারের কাজ করবেন। তো আমরা যেখানে ছিলাম, ছবিকে আমরা অ্যাডজাস্ট করব। ছবি অ্যাডজাস্ট করার জন্য এখন দেখেন আমরা কিন্তু ছবির এভাবেও রাখতে পারতাম, কিন্তু এভাবে রাখলে কি হচ্ছে, এই পাশটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমরা ফাঁকা করব না, আমরা যাতে ছবিটা পুরোপুরি তার ফেসটা বোঝা যায় এভাবে রাখলাম। রাখার পরে আমি বাইরে ক্লিক করব, বাইরে ক্লিক করার পরে দেখেন আমার ছবিটা চলে আসছে। এখন সমস্যা হচ্ছে ছবিকে নড়ানো যাচ্ছে না। ছবি নড়ানো যাচ্ছে না কেন? তার কারণ ছবিটা লক করা। তাহলে ছবি নড়াবো কিভাবে? ছবি নড়ানোর জন্য ছবিকে সিলেক্ট করতে হবে, প্রথম শর্ত। সিলেক্ট করার পরে আমাদেরকে আসতে হবে পিকচার ফরম্যাট। অনেকে বলবেন স্যার আমার পিকচার ফরম্যাট আসে না। আরে বাবা, আপনি তো ছবি সিলেক্টই করেন নাই, পিকচার ফরম্যাট আসবে না। তাহলে ছবি সিলেক্ট করার পরে পিকচার ফরম্যাটে আসবো, তারপর আমাদেরকে বলতে হবে র্যাপ টেক্সট নামক অপশনে ক্লিক করতে হবে। র্যাপ টেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা দিব ইন ফ্রন্ট অফ টেক্সট। ইন ফ্রন্ট অফ মানে কি? মানে হচ্ছে সামনে। ইন ফ্রন্ট মানে কি? সামনে। তাহলে ইন ফ্রন্ট যদি সামনে হয় তাহলে আমার ছবিটা থাকবে হলো সামনে থাকবে, ছবি সামনে থাকলো। ছবি সামনে থাকার পরে এখন এই ছবিটাকে আমি যে কোনো জায়গায় কি করতে পারবো? নিতে পারবো। এবার আমি ছবিটাকে এখানে ধরেন রাখলাম। লেখা বোঝা যাচ্ছে? লেখা দেখা যাচ্ছে। তাহলে লেখা এখানে আসি, আমি এন্টার দিয়ে লেখাটাকে কি করে নিলাম? নিচে নামাই দিলাম। আপনার কাছে যদি মনে হয় না ছবিটা বেশি বড় হয়ে গেছে, ছবিকে কর্নারে ধরে ছোট করবেন। আমি বলে দিলাম কর্নারে ধরে ছোট করার জন্য, তারপরও কিছু কিছু স্পেশাল মানুষ আছেন, তারা কি করবেন? সাইডে ধরে ছোট করবে, এইভাবে। সো কিভাবে ছোট করতে হবে? কর্নারে ধরে ছবিকে ছোট করবেন। আচ্ছা, এরপরে আসি, ছবিতে একটা যদি ফ্রেমের মতো জিনিস দিতে চাই, বর্ডার দিতে চাই, তাহলে ওই যে ছবিকে সিলেক্ট করতে হবে। ছবি সিলেক্ট করার পরে পিকচার ফরম্যাট, এই যে পিকচার বর্ডারে এসে কি বর্ডার দিব আমরা? যেহেতু আমরা লেখা ব্লু কালার দিয়েছি, তাহলে আমরা কি কালার দিব? ছবির বর্ডার লাল কালার, তাহলে সেম কালার রাখবো আমরা। এখন আপনার যদি মনে হয় যে না ফ্রেমটা আর একটু মোটা হবে, তাহলে আমরা উইথে আসবো, উইথে এসে আমরা একটু মোটা করে দিলাম। লাল কালার রাখবো না, তাহলে কালারে এসে কালারটাকে আমরা চেঞ্জ করে ফেললাম। হইল? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যে ডিজাইন সুন্দর করার আমার কিন্তু কন্টেন্ট রেডি, আমার হচ্ছে মানে জিনিসটা সাজানো হয়েছে। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছিলাম জিনিসটাকে সাজানো শেষ, মানে একটু সুন্দর করতে হবে। সুন্দর কেমনে করব? সুন্দর করার জন্য আমার দরকার কিছু শেপ লাগবে। দেখবেন ছেলেদের ক্ষেত্রে মুখ ধুইলেই হয়ে যায়। যদি আরেকটু কোনো বিয়ে বাড়িতে যাইতে তখন একটু ক্রিম, লোশন এক্সট্রা যদি আম্মা বা বোন এনে কিছু যদি দেয় তখন লাগাইলে লাগায়, না লাগাইলে নাই। কিন্তু ছেলেদের মেইন জিনিস কি? মুখ ধুইলেই হয়ে যায়। তাও গামছা দিয়েও মুছে না, যদি জামা থাকে জামা দিয়েই মুছে ফেলে, তাই দেখতে সুন্দর লাগে। সিমিলার ভাবে আমার কন্টেন্ট সাজানো শেষ, আরেকটু যদি সুন্দর করতে চাই, একটু যদি ক্রিম লাগাইতে চাই, একটু সিরাম, একটু টোনার যদি লাগাইতে চান, তখন লাগবে কিছু শেপ কিভাবে আনবো? ইনসার্ট থেকে কি শেপ আনতে চাই? আমি একটা রেক্টেঙ্গেল আনলাম, এখনো আসে নাই। এবার আমাকে ক্লিক করে যদি আমি একটা ড্র্যাগ করি, শেপ আসছে। কিন্তু শেপ আনলাম সাজানোর জন্য, সুন্দর হওয়ার জন্য, লেখাই তো দেখা যাচ্ছে না। তার কারণ কি? আমার শেপটা আসছে লেখার উপরে, তাহলে শেপকে কই নিতে হবে? নিচে। তাহলে শেপ সিলেক্ট করতে হবে, শেপ ফরম্যাটে আসতে হবে, র্যাপ টেক্সটে এসে বলে দিতে হবে বিহাইন্ড দ্য টেক্সট, তাহলে লেখার পিছনে চলে গেল। কালার কি কালার দিব? লাল কালার, তাই না? এরকম কালার দিয়ে দিব, এরকম কালার না, কি কালার দিব? এরকম একটা কালার দিতে পারি।
কিন্তু লেখার কালার কি এরকম থাকবে? কি দিলে লেখার কালার সুন্দর ফুটে উঠবে? সাদা দিলে ভালো হবে স্যার। সাদা দিলে ভালো হবে। তাহলে সে লেখার কালার বলে দিব সাদা। বুঝতে পারছি? শেপটা আপনার মনে হলো যে না শেপটা তো এতটুকু আর একটু বড় করতে হবে, তাহলে এই যে কর্নারে বা নিচে ধরে যদি নিচের দিক থেকে বড় করতে চান নিচের দিকে টান দিবেন, ছোট করতে চাইলে উপরের দিকে টান দিবেন। এভাবে যে দিক থেকে বড় ছোট করা দরকার ওই দিক থেকে আমরা টান দিয়ে ছোট বড় করবো আর কি, এটা উপর পর্যন্ত নিয়ে যাই। তাহলে পিকচার বর্ডারের কালারও চেঞ্জ করতে হবে না? পিকচার বর্ডার, পিকচার বর্ডারের কালারেও আমরা আসি, ছবি সিলেক্ট করব, পিকচার ফরম্যাটে আসব, পিকচার বর্ডারে এসে হোয়াইট দিয়ে দিলাম, একটু বড় করা যেতেই পারে, এতটুকু পর্যন্ত রাখি। বুঝতে পারছি? আমরা কন্টেন্টটাকে আরেকটু নিচে নিয়ে আসতে পারি, তবে নিচে আনার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে এটা পরের পেজে চলে না যায়, কারণ রেজুমি কয় পেজে হবে? এক পেজে হবে। আচ্ছা, এখানে আমরা ধরেন আরেকটা শেপ দিব, তাহলে আবারও আসি ইনসার্ট, পিকচার, সরি শেপ, শেপ থেকে আরেকটা আমি শেপ নিলাম, উপরে উঠিয়ে দিব। নিচে নামাবো কিভাবে? র্যাপ টেক্সট, বিহাইন্ড টেক্সট। লেখার কালার এরকম থাকবে, লেখার কালার সাদা হয়ে যাবে। চাইলে ফন্টের সাইজ বাড়ায় দিতে পারেন, সমস্যা নাই, হ্যাঁ বাড়ানো যাবে, প্রবলেম হবে না। শেপের কালার কি এটাই থাকবে? না, শেপের কালার এটা ভালো লাগতেছে না, তাহলে আমরা শেপের কালার পরিবর্তন করে শেপ সিলেক্ট করব, শেপ ফরম্যাটে আসবো, কালারে এসে দিলাম টিয়া কালার। ভালো লাগবে? ভালো লাগবে না, তাহলে আমরা ম্যাচিং করে কালার দিয়ে দিতে পারি এরকম করে। কারণ কিছু জিনিস আমি আরেকটু হাইলাইট করব, যেমন স্কিল, এটাকে আমি আরেকটু হাইলাইট করতে চাই, তাহলে আমি এই জায়গাতে এসে আরেকটা শেপ নেই, উপরের দিকে নিব একটু, র্যাপ টেক্সট, বিহাইন্ড দ্য টেক্সট, তবে এটার কালারটা একদম ডার্ক এভাবে রাখবেন। এভাবে রাখলে কী হবে? দুইটা তো তাহলে একই হইলো, একটু ডিফারেন্ট করব অল্প একটু। এটার উপরের যে শেডটা সেটা আমি নিলাম, হইলো। একটা জিনিস খেয়াল করছেন, এখানে একটা লাইনের মতো চলে আসছে, একটা দাগ চলে আসছে। এই দাগটার কারণ কি? এই শেপে এখানে একটা আউটলাইন কালার ছিল, আউটলাইন মানে বাইরে বর্ডারে যে কালার থাকে সেটা, আর হচ্ছে ফিল কালার মানে ভিতরে যে কালারটা থাকে সেটা। সো আমরা আউটলাইন কালারটাকে বলে দিব নো আউটলাইন, কোনো আউটলাইন কালার থাকবে না। এখন দেখেন তো ওই দাগটা কি আছে? সিমিলার ভাবে এটার ক্ষেত্রেও দেখেন উপরে নিচে একটা দাগ আছে না, তার মানে আউটলাইন কালার আছে এটাতে। সিলেক্ট করব, আউটলাইন আসবো, নো আউটলাইন বলে দিলাম, চলে গেল। বুঝতে পারছি? এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আছে? নাই? তাহলে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে একটা রেজুমি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারছি? এবার আসি এটাকে সেভ করতে হয় কিভাবে। প্রথমত আমার মেইন ফাইলটা সেভ করতে হবে। মেইন ফাইল যদি সেভ না করি তাহলে আজাবে পড়বেন। এটা শুধুমাত্র ওয়ার্ডের ক্ষেত্রে না, যত কাজই করেন না কেন সবগুলোর মেইন ফাইল সেভ করতে হবে। কিভাবে সেভ করব? ফাইল, ফাইল থেকে এখানে সেভ করার দুইটা অপশন, একটা হলো সেভ, একটা হলো সেভ অ্যাজ। আমি দিলাম সেভ, কিন্তু আসলো সেভ অ্যাজ। কেন? নাম দেই নাই, বা এটা কোথায় সেভ হবে সেটা আমি তাকে আগে বলে দেই নাই, এজন্য সে সেভ অ্যাজ আমার কাছে চাচ্ছে। তো আমি প্রথমে তাকে বলে দেই কোথায় সেভ হবে। আমাদের এখানে ফোল্ডার মনে হয় আছে, যদি আসি 2522 ফোল্ডার করি নাই গত ক্লাসে করছিলাম, তাহলে কই গেল? 2300, এই যে 2522। ফাইল সেভ হবে নিজের নামে। কার নামে সেভ হবে? নিজের নামে। যেহেতু এটা আমি ডিজাইন করছি, এটা আমি আমার নাম দিয়ে সেভ করলাম, বলে দিলাম সেভ। হয়েছে? এই মেইন ফাইলটা আপনি গ্রুপে পোস্ট করতে পারবেন না, কারণ ফাইল সাইজটা অনেক বড় হয়ে যাবে। সো গ্রুপে পোস্ট করার জন্য বা কেউ যদি চায় যে আমি ডিজাইনটা করলাম, এটা আমি প্রিন্ট করতে চাই, তখন এটাকে পিডিএফ ফরম্যাটে করতে হবে। পিডিএফ, তো পিডিএফ কীভাবে করতে হয়? ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্টে আসার পরে পিডিএফ এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন, আপনার ইচ্ছা। সো আমি লেটস এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ফাইল সেভ করার সময় আরেকটা প্রবলেম হয়, স্যার আমি হোমওয়ার্ক করছি, হোমওয়ার্ক আমি হচ্ছে সেভও করছি কিন্তু খুঁজে পাই না। খুঁজে পাই না কেন? সেভ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, লোকেশন। এই লোকেশনটা কোথায় আছে? দিস পিসি, তারপর ডি ড্রাইভ, তারপর 2522 ফোল্ডারে এটা সেভ হবে।
বুঝতে পারছি? তো সেভ করার সময় এটা খেয়াল রাখবেন যে আপনার লোকেশনটা কোথায় আছে। আমি বলে দিলাম পাবলিশ, তো আমার এটা সেভ হয়ে গিয়েছে। এবার যদি আমি একটু পিসিতে আসি, দিস পিসি ডি ড্রাইভ 2522, ওই যে পিডিএফ ফাইল পাওয়া গেছে, বুঝতে পেরেছি। এখন সবারই কি 2522 থাকবে না, আপনার যে লোকেশন ওই লোকেশন অনুযায়ী আপনি পেয়ে যাবেন। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই? না, পিকচার আকারে নেওয়া যায় না আমার থেকে। ক্যানভা দিয়ে করা যাবে, বাট ক্যানভাটা তো অ্যাকচুয়ালি প্রফেশনাল না। আমরা অ্যাকচুয়ালি প্রফেশনাল কীভাবে কাজকর্ম করতে হয় ওইটার জন্য আমরা এটা দিয়ে শিখতেছি। ক্যানভা দিয়ে ঠেকার কাজ চালানো যায়, কোনো রকম জাস্ট একটা কাজ করলাম এরকম আর কি, ওটাই। জি, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? তাহলে এবার আসি আপনাদের হোমওয়ার্ক। আপনারা যেটা করবেন, সাইলেন্ট, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা রেজিউমি ডিজাইন করবেন ওয়ার্ডে। কথা হচ্ছে কয়টা করব? 3টা করব। কয়টা করব? 3টা। এবং ওই 3টা পিডিএফ করে গ্রুপে সাবমিট করব। কিভাবে গ্রুপে সাবমিট করতে হবে পিডিএফ দেখা দিচ্ছি। গ্রুপে আসি, আয় হায় এতগুলা, এখানে হচ্ছে 2522। রাইট সামথিংয়ে আসবো, কেটে দেই, মোর অপশনে আসবো, ফাইলে আসবো, চুজ ফাইল, ফাইলটা কোথায় রাখছিলাম, এই যে পিডিএফ সিলেক্ট করে বলে দিব ওপেন। ডক ফাইল দিব না, পিডিএফ ফাইল দিব। কোন ফাইল দিব? আবার বলেন। এরপরে যদি নেক্সট ক্লাসে কেউ ডক ফাইল দিছে তার খবর আছে। তো দিলাম, দেওয়ার পরে এখানে ওই যে গত ক্লাসে আপনারা যেভাবে দিয়েছিলেন নেম, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে হোমওয়ার্কের ক্ষেত্রে আজকে কয়টা? 3টা না? তাহলে কিভাবে আসবে? 3/3 এভাবে আসবে। কেউ যদি 2টা করে তাহলে 2/3। যেহেতু আমি একটা পোস্ট করতেছি আপনাদের সাথে, সো আমি বলে দিলাম 1/3, যাতে আপনাদের বুঝতে ইজি হয়। বুঝতে পেরেছি? এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিলাম পোস্ট। জি, 3টা একসাথে ছাড়া যাবে না, 3টা আলাদা আলাদা ছাড়তে হবে। তাহলে স্যার সেই ক্ষেত্রে কি 3টা যখন করব তখন ছাড়বো, না একসাথে ছাড়বো, একসাথে করে ছাড়বো, এটা আপনার ব্যাপার, এটা আমি আপনার উপরে ছেড়ে দিলাম, সমস্যা নেই। আপনি যখন ইচ্ছা তখন ছাড়তে পারেন, বাট 3টা একসাথে ছাড়া যাবে না। ফাইল, ছবি একসাথে ছাড়া যায়, বাট ফাইল একসাথে দেওয়া যায় না। বুঝতে পারছেন? ফাইলের ক্ষেত্রে এটা আলাদা আলাদা করে দিতে হয়। জি, আর কারো কোনো প্রশ্ন? ওটা এমনি, হ্যাঁ, এটা ডামি টেক্সট। আপনারাও এরকম ডামি টেক্সট আকারে লিখবেন। ডিজাইন লেখা বলতে হ্যাঁ 3টা 3 রকম হবে। এরকম চাইলে করতে পারেন যে যেহেতু প্রথমটা আপনারা চাইলে ক্লাসেরটা করতে পারেন, বাকি 2টা আপনারা নিজেদের মতো করে ডিজাইন করবেন। এতে করে যেটা হবে যে নিজে কিভাবে ডিজাইন করা যায় অনলাইন থেকে আইডিয়া নিয়ে এটার একটা প্র্যাকটিস আপনাদের হয়ে যাবে। এবং সেই সাথে যে ধরেন যে সবগুলো একই ফরম্যাটে না করে, একটা হয়তো আমি ডান পাশে দিছি, একটা আপনি বামে দেন, একটা আপনি ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ করেন, এই মাঝখানের স্টাইলগুলো একটু চেঞ্জ করেন, চেঞ্জ করে করে দেখেন জিনিসগুলো কিভাবে কাজ হয়। বুঝতে পারছি? এভাবে কাজ করে করেন। আরেকটা প্রশ্ন চলে আসে যে স্যার রেজুমি যে ডিজাইন করব, রেজুমি কি নিজের রেজুমি হবে না কাটটা হবে? আপনি রেজুমি নিজেরটা করেন, আপনার আব্বুরটা করেন, আপনার ফ্রেন্ডের আব্বুরটা করেন, আমার কোনো সমস্যা নেই। আমার লাগবে ডিজাইন। কাটটা দিয়ে করছেন আমার যায় আসে না, আমি ডিজাইন পাইলেই হয়েছে। বুঝতে পারছি? আর কারো কোনো প্রশ্ন আছে? না, এটা সাপোর্ট টিম থেকে নিতে পারবেন। এটা যদি আপনার আগে থেকে থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে আপনি একটু সাপোর্ট থেকে নিয়ে যান। আর কি রেজুমিটা শুধু বেশিরভাগ এটা জবের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, রেজুমির যেটা। ও আচ্ছা, না 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 না, প্রিন্ট করার সময় আসবে না। এই যে দেখেন, আর এটা যায় না কেন? এই যে দেখেন অনার্সের এখানে আমার এখানে লাল দাগ ছিল, কিন্তু এখানে কি আছে? থাকবে না। আর কারো কোনো প্রশ্ন?